স্যার জি পাচ্ছি তো স্যার। স্যার। তো রেসপন্স তো করতে হবে যে আপনাদের কি কোনো মানে অ্যাপ্লিকেশন আপনারা তৈরি করেননি, এই যে ফাইনাল ইয়ারের জন্য কোনো প্রজেক্ট বানাননি? জি স্যার। ওকে, তো কি ওয়েব বেসড কিছু বানিয়েছেন? ওয়েব রিলেটেড প্রজেক্ট তো বানিয়েছেন নাকি? জি স্যার, আমরা তৈরি করতেছিলাম স্যার একটা ওই যে স্যার হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম মতো স্যার কি। হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছেন, ভালো। জি। আচ্ছা, তো হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমে সেখানে কি আপনার কোনো ইউজারকে লগ ইন করতে হয় না বা অ্যাডমিনকে লগ ইন করতে হয় না? জি স্যার, আমরা অপশন রাখছিলাম স্যার যে কেউ মানে বুকিং দেওয়ার জন্য তিনি আর কি অ্যাকাউন্ট খুলে করতে পারবে। হ্যাঁ, তাহলে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার ইউজার নেম পাসওয়ার্ড তো লাগবে নাকি? জি তাহলে জি। আমি যখন আপনার সিস্টেমে, আপনার হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা ইনপুট দিব আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আপনি আমার ইউজার নেম পাসওয়ার্ডটাকে আপনার ডাটাবেজে কিভাবে স্টোর করছেন? মানে আপনার ডাটাবেজে গেলে আমি কি ডিরেক্টলি আমার ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাই কিনা? আচ্ছা, ডাটাবেজে আসলে স্যার। হ্যাঁ। স্যার এটা তো স্যার সঠিকভাবে খেয়াল নাই। আজিব, আপনি একটা প্রজেক্ট বানিয়েছেন, প্রজেক্টটা বানানোর পর আপনার স্যার ডাটাবেজে আপনার ৩ জন ইউজারের মিলে ইউজার করছিলাম তো নেম স্যার, পাসওয়ার্ড কোডের কিভাবে কাজ স্টোর স্যার। হয় এটা আপনি জানেন না, এটা কোনো না কথা হলো? স্যার, স্যার কোডের কাজটা স্যার আমার আরেক ফ্রেন্ড করছিল স্যার, সত্যি বলতে কোড একটু হ্যাঁ, কম বুঝিতে মানে স্যার, এই পুরা কারণে তো পুরা স্যার রিটেক 4টা বছর করছি। এভাবে পার করে দিলেন। আর আর কেউ কোনো সিস্টেম বানিয়েছেন? বাকিরা কি বানিয়েছেন বলেন তো দেখি, একটু শুনি আগে। এই যে আপনারা বের হয়ে যাচ্ছেন, ফাইনালে গিয়ে একটা প্রজেক্ট করছেন, সেটাতে যদি এরকম আপনার এত উইকনেস থাকে, আর কে কি প্রজেক্ট বানিয়েছেন বলেন? শিহাব, কি বানিয়েছেন? স্যার আমাদেরটা হচ্ছে এইচআরএম ম্যানেজমেন্ট নিয়ে আমরা এই বানাচ্ছি। তো, তো বলছেন না কেন এইচআরএম বানিয়েছেন? ওকে, তাহলে এই যে হিউম্যান রিসোর্স যে ম্যানেজ করবেন, তাহলে সেখানে কোনো ইউজার নেম বা অ্যাডমিনের কোনো অ্যাকাউন্ট আছে? জি স্যার আছে, সেটা তো স্যার ওই যে ভিজুয়াল হুম, স্টুডিও দিয়ে যখন দেখছিলাম ওইখানে আচ্ছা, সবকিছু কোডিং এর আপনি পার্টে। ভিজুয়াল স্টুডিও ব্যবহার করেছেন, ওকে, ভালো কথা। তো এখন তাহলে আমি যখন ইউজার নেম বা পাসওয়ার্ড, আমি যখন আপনার অ্যাকাউন্টে, আপনার সিস্টেমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, আমি মনে করি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তাহলে আপনি আমার ইউজার নেম পাসওয়ার্ডকে কোথায় রাখছেন? স্যার ওটা তো যখন ক্রিয়েট করবো তখন তো ড্যাশবোর্ডে থাকে। না না, ডাটাবেস লাগবে না আমার, আমার ইউজার নেম পাসওয়ার্ড যে ডাটাবেজে তো আপনি, সেভ হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাটাবেসে রেখে দিচ্ছেন। ডাটাবেস কোনটা ব্যবহার করেছেন, জ্যাম নাকি? জি স্যার, জ্যাম্পি। জ্যাম্প ইউজ করেছেন, তাহলে জ্যাম্পে আপনি যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড রাখছেন, জ্যাম্পের যে মাইএসকিউএল এ, তাহলে আপনি সেখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কি, আমি যা ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিই সেটাই কি আপনার ডাটাবেসে কি ডিরেক্টলি স্টোর হয়? মানে মনে করেন আমার ইউজার নেম দিলাম আশরাফুল, পাসওয়ার্ডও দিলাম মনে করেন যে 1 2 3 4, তাহলে আপনার ডাটাবেসে আপনি যখন, আপনি নিজে যখন অ্যাক্সেস করবেন, আপনি কি আপনার যে ডাটাবেস সেখানে কি আমার ইউজার নেম আশরাফুল, আমার পাসওয়ার্ড 1 2 3 4 এটা আপনি দেখতে পান? না স্যার, এটা তো দেখা যায় না। এটা যদি আপনি সিলেক্ট করে দেন যে ইনক্রিপ্ট হবে না, তাহলে নামটা দেওয়া যায়, আর পাসওয়ার্ডটা তো ইনক্রিপ্টেড হয়ে বিশাল একটা পাসওয়ার্ডে রূপান্তর হয়। না, আপনারা কি করেন সেটা আমাকে বলেন, আমি সেটা জানতে চাচ্ছি যে আপনারা স্যার কি নেমের করেন। জন্য নেম লিখে দেই যে নেম টাইপ এই টাইপের, আর হচ্ছে সংখ্যার জন্য তো সংখ্যার। তার মানে সেটা তো ডিরেক্টলি স্টোর হয়ে যাচ্ছে, আমি যা ইনপুট দিচ্ছি সেটা আপনার ডাটাবেসে স্টোর হচ্ছে, তাই না? আপনাদের সামনে কি এখন আপনাদের সিস্টেমটা ওপেন আছে? না স্যার। কারোর কাছেই নেই? তাহলে পুরো একটা সিস্টেম বানালেন সবাই মিলে, ফাইনালের প্রজেক্ট করছেন, তাহলে সেখানে আপনারা নিজেরাই বলতে পারছেন না যে আপনার, আপনি যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে আপনার ডাটাবেসে স্টোর হচ্ছে? আমি যদি পাসওয়ার্ড রিকভার করতে চাই আপনি আমাকে কিভাবে রিকভার করে দিবেন আপনার সিস্টেমে? বা আমি যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলি, রিসেট করার অপশন কি আছে? অন্য অন্য কেউ বলেন দেখি, ফাহিম বলেন। ফাহিম, আপনারা কি বানিয়েছেন? স্যার আমাদের এখনো ওইভাবে কাজ শুরু করা হয়নি। এই শেষ করবেন কবে? আপনার এখনো শুরু হয়নি, শেষ কবে করবেন? মানে আসলে স্যার আমরা কোনটা করবো এখনো নিজেদের মধ্যে ওইভাবে ডিসকাস করে উঠতে পারি নাই, একটু প্রবলেমে পড়ছি স্যার। কি একটা অবস্থা আপনাদের! আজ থেকে 3 সেমিস্টার আগে হচ্ছে যে এই প্রপোজাল দেওয়া হয়েছে, আপনারা এখনো ডিসিশন নিতে পারেননি কি কাজ করবেন। মতিয়ার, আপনার কি অবস্থা? কি বানিয়েছেন? জি স্যার। কি বানিয়েছেন বলেন? স্যার আমি বুক স্টোর নামে স্যার একটা প্রজেক্ট তৈরি করতেছি।
তৈরি করছেন, ইউজার নেম জি, স্যার। পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন, কোন জি, অ্যাকাউন্ট স্যার। ক্রিয়েট করার অপশন আছে? জি ওকে, তাহলে আমার ডাটা আপনি কিভাবে স্টোর করছেন? আমার ইউজার নেম পাসওয়ার্ড আপনার সিস্টেমে কিভাবে স্টোর হচ্ছে? স্যার আমি যা হ্যাঁ বলেন। জি স্যার, আপনি যখন মনে স্যার আমাদের লগইন পেজে এসে রেজিস্ট্রেশন করেছেন তখন স্যার আমার ওটা ইউজারের ডাটাবেজে যায়, ইউজারে যা স্যার ওটা অ্যাড হয়ে হ্যাঁ হয়ে যাচ্ছে ওইটা। ওকে, হ্যাঁ, তার মানে আপনার, আমি তো সেটা বুঝতে পারছি যে আপনি সেটা স্টোর তো করছেন, তাহলে যখন জি স্টোর হচ্ছে, মনে করেন জি যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আমার ইউজার নেম দিলাম আশরাফুল, পাসওয়ার্ড দিলাম 1234, তাহলে জি আপনার ডাটাবেজে গিয়ে কি আশরাফুল স্টোর হয়? জি স্যার, আমি তো আপনার আশরাফুলও দেখতে পাবো স্যার, তারপর আপনার পাসওয়ার্ডটা আমি দেখতে পাবো যেহেতু আমি অ্যাডমিন। তাহলে তাহলে আপনার সিস্টেম আমি কিসের ভিত্তিতে বিশ্বাস করে ব্যবহার করব? তাহলে ইন ফিউচারে আপনি যে আমার হচ্ছে যে আপনার আমার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আপনি আপনার সিস্টেমে ব্যবহার করবেন না, সেটা আমি কিভাবে এনশিওর করবেন বলেন? স্যার এটা তো অ্যাডমিন তো সবসময় স্যার যখন আমরা একটা রং পাসওয়ার্ড দিই, যখন আমাদের পাসওয়ার্ডটা মনে থাকে না, অ্যাডমিন তো আমার সেটা রিটার্ন ফেরত দিয়ে দেয় যে আপনি এটা দিয়েছেন পূর্বে আমার যে না, মনে থাকে। অ্যাডমিন তাহলে অ্যাডমিন যদি আপনার ইউজার নেম আমার, আপনি আর মনে করেন আপনার সিস্টেমে 200 কোটি গ্রাহক, জি তাহলে 200 কোটি গ্রাহকের পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড যদি অ্যাডমিন দেখতে পাই, তাহলে জি তো অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো মুহূর্তে যে কারোর অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, সে জি স্যার। তার অ্যাকাউন্ট অন্য কারোর কাছে সেল করে দিতে পারে, তাই না? তাহলে জি জি আমার অ্যাকাউন্টের নিরাপত্তা কোথায় আপনার সিস্টেমে? তার মানে আপনি ডিরেক্টলি আমার হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, তাহলে আপনি যদি জি দেখতে পান তাহলে তো আপনি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে, তাই না? জি স্যার। তাহলে কি আপনার সিস্টেম সিকিউর হলো? না তাহলে স্যার। আপনার সিস্টেম কিন্তু কেউ ব্যবহার করবে না। সো তাহলে আমাদের কি কাজ করতে হবে, যে আমাদের যে আমরা যে ইউজার পাসওয়ার্ড দিব সেটা আমাদেরকে এনক্রিপশন করতে হবে, যে আমার ডাটা যেন আপনার ডাটাবেসে গিয়ে এমন ভাবে স্টোর হয় যে আপনি স্বয়ং অ্যাডমিনিস্ট্রেটরও যেন না জানে যে আমার ইউজার নেম পাসওয়ার্ড কি। আপনি কখনো যখন ফেসবুক, জিমেইল বা ইয়াহু বা মনে করেন যে আপনার হচ্ছে যে টুইটার, অ্যামাজন, এদের কাছে গিয়ে আপনি যখন পাসওয়ার্ড রিকভার করার জন্য অপশন দেন, মনে করেন আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তারা কখনো আপনাকে ডিরেক্টলি আপনার পাসওয়ার্ড রিটার্ন করে, বলে যে এই যে মতিয়ার, এইটা তোমার পাসওয়ার্ড, এটা তুমি নাও, না স্যার, তুমি ভুলে গিয়েছিলে? ওকে, ওটিপি দেয়। ওকে, হ্যাঁ স্যার, ওরা ওটিপি দেয়। হ্যাঁ, সেটা দেওয়ার পরে আপনাকে কি বলে, নতুন করে পাসওয়ার্ড সেট করে দিতে, তাই না? জি নিউ জি পাসওয়ার্ড সেট করতে পারি। তাহলে কেন আপনাকে তারা দিতে পারছে না? দ্যাট মিন্স তাদের অ্যাডমিনিস্ট্রেটরও জানে না যে আপনার পাসওয়ার্ড কি। জি তার মানে এইটা যদি জানে তাহলে তো আমার ওইখানে তো আমি যাব না স্যার, ওখানে তো আমার কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ, ওইখানে তো আপনার আমার সিকিউরিটি নেই, পাসওয়ার্ড, তাহলে আপনার সিস্টেম আমি কেন ব্যবহার করব, তাই না? যে আপনার সিস্টেমে যদি আমার ইউজারনেম পাসওয়ার্ড ডিরেক্টলি স্টোর হয়ে যায়, তাহলে তো আমার সিকিউরিটি বলে কিছু থাকলো না, আমার প্রাইভেসি বলে কিছু থাকলো না, আপনি যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারেন। সো অ্যাডমিনিস্ট্রেটর যদি আমার সাথে তার একটা শত্রুতা তৈরি হয়, সে খুঁজে বের করে দেখবে, দেখি আশরাফুলের অ্যাকাউন্ট কোনটা, এই তো এটা আশরাফুলের অ্যাকাউন্ট, ওকে, আমি ইউজারনেম পাসওয়ার্ড নিয়ে একটু হ্যাক করে আমি আমি নিজে লগ ইন করি বা কাউকে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার সিস্টেম কেউ ব্যবহার করবে না। তার মানে আমাকে এমন কিছু একটা করতে হবে যে যেন আমার আমার ইউজারের প্রাইভেসিটা, আমার ইউজার নেম পাসওয়ার্ড গুলো যেন এমন ভাবে থাকে যেন স্বয়ং অ্যাডমিনিস্ট্রেটর যেন না জানতে পারে, পুরো সিস্টেমের যেন কেউ না জানতে পারে, কেউ জানবে না। ওকে, আমাকে তাহলে এমন কিছু একটা করতে হবে। তো আমরা সেটার জন্য কি নিয়ে আসলাম, যে ঠিক আছে, আমরা যেটা করতে পারি যে আমরা হ্যাশ ব্যবহার করতে পারি। তাহলে হ্যাশের কাজ কি? হ্যাশের কাজ হচ্ছে আমি যেটা ইনপুট দিব, সেই ইনপুটটা আমার কোনো একটা মেথডের মাধ্যমে কনভার্ট হয়ে একটা আপনার টেক্সটে কনভার্ট হবে, যে টেক্সটটা আপনার কি করবে, যে অরিজিনাল মেসেজটাকে কনভার্ট করে ফেলবে একটা ফিক্সড লেংথের স্ট্রিং এ। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
যেমন দেখেন এই যে অনলাইনে আমি একটা কনভার্টার ইউজ করলাম, ওকে, যেটা হচ্ছে আমাদের SHA-256, এটা হচ্ছে আপনার একটা হ্যাশ অ্যালগরিদম। তো দেখেন এখানে আমি আমার নাম ইনপুট দিয়েছি আশরাফুল। তো আশরাফুলের জন্য দেখেন এই যে এরকম একটা বিশাল আপনার হচ্ছে যে স্ট্রিং জেনারেট হয়েছে, তার মানে এই যে এইটার মিনিংটা হচ্ছে আশরাফুল। এখন আপনি কি এইটা দেখে বলতে পারবেন এটা আশরাফুলের স্ট্রিং, এটা আশরাফুল থেকে জেনারেট হয়েছে? না স্যার, বোঝা যাবে আমি না। কিন্তু বলতে পারবো না। ওকে, ভালো কথা। এখন মনে করেন আমি আশরাফুল বাদ দিয়ে শুধু আমি ইউএল বাদ দিয়ে দিলাম, শুধু আশরাফ লিখলাম, দেখছেন আপনার হ্যাশ কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। এবং দেখেন আমার আশরাফুলের জন্য যে লেংথের স্ট্রিং ছিল, আশরাফের জন্য সেই সেম লেংথের স্ট্রিং আসছে। মনে করেন এটা আশরাফুল না, আমি এটা শুধু এ দিই, দেখেন শুধুমাত্র এর জন্য আমার পুরো স্ট্রিংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? এবং তারা ফিক্সড লেংথের। ওকে, তাহলে হ্যাশ হচ্ছে এমন একটা ফাংশন, যে ফাংশনটার মাধ্যমে আপনি কি করতে পারেন, যে আপনার যে প্লেন টেক্সট, সেই প্লেন টেক্সটটাকে আপনি কনভার্ট করে, ওকে, অন্য কোনো একটা হ্যাশ ফাংশনের মাধ্যমে আপনি কি করতে পারেন, একটা অন্য টেক্সটে কনভার্ট করে ফেলতে পারেন, যেন সেটা এনক্রিপ্টেড হয়ে গিয়েছে। তার মানে আপনি দেখেন যে আপনার স্ট্রিংটা হচ্ছে এখন এনক্রিপ্টেড। তাহলে এই যে আপনার ডাটাবেজে স্টোর হবে এইটা, এই যে আমার যে হ্যাশ ভ্যালু, যেটা এই ভ্যালুটা হচ্ছে যে আপনার ডাটাবেজে স্টোর হবে। এখন আপনি যদি আমি ইনপুট দিই ইউজার নেম আশরাফুল, আপনার ডাটাবেজেও স্টোর হয় আশরাফুল, তাহলে তো আপনার সিস্টেম কেউ ব্যবহার করবো না আমরা, কারণ আমি জানি যে আপনি আমার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, ইউজার নেম দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাশ সম্পর্কে কি একটা মোটামুটি আইডিয়া হলো নাকি? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলবো, তখন কিভাবে বুঝবো যে এটা ডিরেক্ট পাসওয়ার্ডটা স্টোর হবে নাকি হ্যাশ ফাংশন হিসেবে? আচ্ছা, সেক্ষেত্রে ওই যে আমি বলেছিলাম আপনাদেরকে যেটা দেখতে হবে যে আপনার সেই সিস্টেমটা HTTPS ব্যবহার করে কিনা। হ্যাঁ, যে সমস্ত জায়গায় আপনার HTTPS আছে, দ্যাট মিন্স তারা হচ্ছে যে আপনার সিকিউর, অটোমেটিক, তারা হচ্ছে তাদের সিস্টেমে SSH ব্যবহার করা। ওকে, সো আপনার সিকিউর যে সকেট লেয়ার আছে, সেই সকেট লেয়ারটা ব্যবহার করা, এর ফলে হচ্ছে যে আপনার অটোমেটিক তারা তাদের সিস্টেমের মতো করেই এনক্রিপ্টেড করে দেয় আপনার টেক্সট। সেখানে আপনি যে টেক্সটটা কনভার্ট করে পাঠাবেন, টেক্সটটা আপনি পাঠাবেন, সেটা হচ্ছে অটোমেটিক আপনার এনক্রিপ্টেড হয়ে যাবে তাদের সিস্টেমের মধ্যে, তার প্রোটোকল অনুযায়ী। কিন্তু যেখানে আপনার শুধু HTTP ব্যবহার করা, ওকে, সেখানে হচ্ছে আপনার প্রবলেমটা কি হবে, যে আপনি যখন কোনো কিছু পাঠাচ্ছেন, দ্যাট মিন্স দেখেন কানেকশন ইজ সিকিউর। ওকে, তার মানে এটা হচ্ছে যে আমার এখানে আমার ডাটাগুলো সব এনক্রিপ্টেড হয়ে যাবে। আমি যদি এখানে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করি, এখান দিয়ে যে ডাটাগুলো পাস হবে সবগুলো আসলে আপনার এনক্রিপ্টেড হয়ে যাবে। কাজে এমন কোনো সাইট ব্যবহার করা যাবে না যেখানে হচ্ছে যে এই যে লক সাইনটা থাকে না বা HTTPS লেখা থাকে না। সবাই কি বুঝতে পেরেছেন হ্যাশ ফাংশনের কাজটা কি? তার মানে আমি যদি আমার যে কোনো ইউজার নেম দেখেন, আমি যাই দিই না কেন, দেখেন প্রতিবার নিচের দিকে তাকান, আমার কিন্তু স্ট্রিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তারা লেংথ কিন্তু সেম, একই লেংথের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন? যা আমি যাই দিই না কেন, ওকে, আপনার স্ট্রিংটা এভাবে চেঞ্জ হতে থাকবে। তার মানে এখানে আমার এই অ্যালগরিদমটা কি কাজ করছে, SHA-256, এটা হচ্ছে যে আমার যে কোনো লেংথের টেক্সটকে সে এই যে এখানে মানে কয়টা ক্যারেক্টার আছে, 32টা বা 64টা হয়তো, 1 2 3 4 5 6 7 8 64টা ক্যারেক্টার আছে। ওকে, তার মানে এখানে 64টা ক্যারেক্টারের প্রতিবার কনভার্ট হয়ে যাচ্ছে। সবার কাছে ক্লিয়ার এটা? তাহলে এই যে আমার যে হ্যাশ ভ্যালু, এইটাই হচ্ছে আপনার আমার যে ডাটাবেস সেখানে গিয়ে স্টোর হবে। এবং হ্যাশের আরেকটা সুবিধা হচ্ছে, হ্যাশ হচ্ছে আপনার ওয়ান ওয়ে। ওকে, হ্যাশকে রিভার্স করা যায় না। দ্যাট মিন্স এই যে আমরা বিভিন্ন এনক্রিপশন অ্যালগরিদম পড়ে আসলাম না, যে কোনো একটা ডাটাকে আমি এনক্রিপ্ট করে ফেললাম, এনক্রিপ্ট করে তাকে আবার আরেকটা কি দ্বারা ডিক্রিপ্ট করতে পারি, তাই না? সব অ্যালগরিদমে তো এরকম কিছু অপশন আছে যে আমি এনক্রিপশনের পর ডিক্রিপশন করতে পারি। হ্যাশ হচ্ছে আপনার ওয়ান ওয়ে ফাংশন। তার মানে হ্যাশ থেকে আপনি যে হ্যাশ ভ্যালুটা পাবেন হ্যাশ ফাংশনের মাধ্যমে, সেই হ্যাশ ভ্যালু থেকে আপনি আর কখনো সেটাকে ডিক্রিপ্ট করে অরিজিনাল ভ্যালুতে ফিরে আসতে পারবেন না। বোঝা গিয়েছে? আমার এই কথাটা সবাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, তার মানে হ্যাশ হচ্ছে আপনার ওয়ান ওয়ে ফাংশন। তার মানে ওয়ান ওয়ে আপনাকে সে একটা ভ্যালু দিবে, এটাকে রিভার্স করার কোনো অপশন নেই। এবং দেখেন যে আমরা যখন এখানে কোনো একটা আপনার মনে করেন আমার ইনপুটটা দিলাম হচ্ছে এ,
এর জন্য আমার যে স্ট্রিংটা তৈরি হয়েছে, এখন দেখেন যে আমি শুধু এখানে এ না একটা ডাবল এ দিই। আমরা একটু যদি দেখি যে এটা হচ্ছে আমার টেক্সট, একটু কপি করে রাখলাম, আর এটা হচ্ছে আমার ডাবল এ। এখন দেখেন আমি যদি এখানে লিখে পেস্ট করা যাবে কিনা। হ্যাঁ, দেখছেন এর জন্য কি টেক্সট তৈরি হয়েছে আর আমার ডাবল এর জন্য কি টেক্সট তৈরি হয়েছে, দুইটার মাঝে কোনো প্রকার সিমিলারিটিজ আছে? না স্যার। তাহলে হ্যাশকে কিন্তু এই জিনিসটাও এনশিওর করতে হবে যে হ্যাশ আমার যে আপনার কোনো একটা ডাটার জন্য আমাকে যে এনক্রিপ্টেড যে ভ্যালুটা দিবে বা হ্যাশ ভ্যালুটা দিবে, সেটা যেন আপনার কখনোই কলিশন না ঘটে। তার মানে একই ভ্যালু যেন আপনার অন্য কোনো টেক্সটের জন্য জেনারেট না হয়। এই অ্যালগরিদমে আপনি এই ফাংশনে এ কে যতবার ইনপুট দেন না কেন, আপনি দেখেন প্রতিবারই সেই সেম হ্যাশ ভ্যালু জেনারেট হবে। এটাই হচ্ছে এর জন্য হ্যাশ ভ্যালু ফিক্সড। অন্য কোনো টেক্সটের জন্য আপনার কখনো এই হ্যাশ ভ্যালু আর রিটার্ন করবে না। এটা কি বুঝতে পেরেছেন এই কথাটা? দেখেন আমি এখানে একটা ডট দিই, আবার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই যে হ্যাশে আপনার খুব সিম্পল একটা চেঞ্জের জন্য যে একটা বিশাল পরিবর্তন চলে আসছে। একটা জন্য কি হ্যাশ ভ্যালু একটাই থাকে নাকি? মানে স্যার একটা ক্যারেক্টারের জন্য হ্যাশ ভ্যালু কি একটাই থাকে? যেমন এ যদি আমি দুইবার দেই বা মানে বারবার দেই, তাহলে কি হ্যাশ ভ্যালুটা কি বারবার চেঞ্জ হবে? না, আপনি এই যে দেখলাম তো, এই যে আপনি এ দুইবার দেন, আমার স্ট্রিংয়ে তাকান, আমি এ দিয়েছি, এর জন্য এটা জেনারেট হয়েছে, ডাবল এ দিয়েছি, এটা জেনারেট হয়েছে, এরপর ট্রিপল এ দিই, দেখেন আরেকটা ডিফারেন্ট হ্যাশ জেনারেট হয়েছে। দেখতে পাচ্ছেন? না স্যার, মানে আমি যদি একবার এ দেই তখন যে হ্যাশ ভ্যালুটা ক্রিয়েট হবে, এরপরে এটা মুছে যদি আরেকবার এ দেই, তখন কি ওই একই ভ্যালুটা ক্রিয়েট হবে নাকি সেম হ্যাশ ভ্যালু জেনারেট হবে? সেম হ্যাশ ভ্যালু জেনারেট হবে। দেখেন এই যে আমি এর জন্য কি হয়েছে, CA97, ওকে মুছে দিলাম। ওকে, এটা মনে হয় স্পেসের জন্য তৈরি হয়েছে। আবার এ দিই, আবার দেখেন CA97 তৈরি হয়েছে। অর্থাৎ যেটা বলছি যে কোনো একটা নির্দিষ্ট স্ট্রিং এর জন্য তার আমার যে হ্যাশ ভ্যালুটা জেনারেট হবে সেটা আজীবন একই থাকবে, এবং সেটা অন্য কোনো টেক্সটের জন্য বা অন্য কোনো ক্যারেক্টারের জন্য আর কখনো এক হতে পারবে না, সিমিলার হতে পারবে না। ওকে, কখনো কলিশন করা যাবে না। এটা হচ্ছে হ্যাশ ভ্যালুকে অবশ্যই মেইনটেইন করতে হবে। ওই হ্যাশ ফাংশন যদি এটা মেইনটেইন করতে না পারে, তাহলে সেটা একটা উইক হ্যাশ ফাংশন, এবং সেটা হচ্ছে খুব সহজে ব্রেক করা যায়। বুঝতে পেরেছেন এখন? কারোর যদি কোনো কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করে নিতে পারেন। কারোর মনে কোনো কৌতূহল বা কিছু কোনো কোশ্চেন আছে? এবং দেখেন তাহলে আমরা যদি এখানে লিখি যে হাউ, ওকে হাউ এর জন্য এটা হাউ আর ইউ, দেখেন হাউ আর ইউ এর জন্য এটা একটা পুরো একটা ডিফারেন্ট, প্রতিবার যে ডিফারেন্ট কিছু জেনারেট হচ্ছে। এবং এখানে আপনি হাউ আর ইউ কোশ্চেন না দিয়ে কোশ্চেনের পরে একটা ডট দেন, দেখেন পুরো হ্যাশ ভ্যালুটা একদম মানে বিশাল আকারে চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে কোন একটা স্মল মানে আমার প্লেন টেক্সট, আমার ইনপুটের যে আমি যে ইনপুটটা দিচ্ছি সেটাতে খুব অল্প মাত্রায় চেঞ্জ হওয়ার কারণে আমার আউটপুটের যে হ্যাশ ভ্যালু সেটাতে যে বিশাল পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাভালাঞ্চ ইফেক্ট। ওকে, সো অ্যাভালাঞ্চ ইফেক্ট মানে হচ্ছে যে আপনার ইনপুটে যদি কোনো একটা ছোটখাটো চেঞ্জ হয় এবং সেটা আপনার হ্যাশ ভ্যালুতে গিয়ে একটা বিশাল চেঞ্জ এনে দিবে। তাহলে দেখেন যে আমি এখানে যখন শুধু একটা এ লিখলাম, এর কারণে আমার যে হ্যাশ ভ্যালুটা জেনারেট হয়েছে, জাস্ট একটা ডট দেওয়ার কারণে আমার পুরো হ্যাশ ভ্যালুটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আমার 64টা ক্যারেক্টার দেখেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি এখানে ডাবল এ দিই, তাহলেও দেখেন আমার দুইটার মাঝে কোনো সিমিলারিটিস নেই, এবং মানে পুরাই উলটপালট একটা ডিফারেন্ট স্ট্রিং চলে আসছে। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাভালাঞ্চ ইফেক্ট, যে ইফেক্টটার মানে আমাকে বোঝায় যে আমার হ্যাশ ভ্যালুর ইনপুটে যদি খুব ছোট মাত্রায় চেঞ্জ হয়, বালুকণা পরিমাণও চেঞ্জ হয়, তাহলে আমার আউটপুটে পাহাড় সমান পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তো দেখেন যে আমাদের আপনার অনেক রকম হ্যাশ ফাংশন আছে যেগুলোর মাধ্যমে আমরা হ্যাশ ভ্যালু জেনারেট করতে পারি। CRC16, CRC32, MD2, MD4, MD5। ওকে, সো MD5 ম্যাক্সিমাম জায়গায় আগে ইউজ করা হতো। এখন MD5 এর যে প্রবলেমটা হয়েছে যে MD5 এ আপনার কলিশন ঘটে। হ্যাঁ,
যে আপনার মাঝে মাঝে সে এমন কিছু স্ট্রিং জেনারেট করে দেয়, হ্যাশ ভ্যালু জেনারেট করে দেয় যেটা অপর একটা হ্যাশ ভ্যালুর সাথে অলমোস্ট আপনার সিমিলার, দুই একটা ক্যারেক্টার বাদে প্রায় সবকিছু মিলে যাচ্ছে। তো এই জন্য ইদানিং MD5 এর ব্যবহারটা কমে আসছে। এখন আমরা আপনার যে আপনার স্ট্যান্ডার্ড যেটা ব্যবহার করি, SHA-256 ব্যবহার করি, SHA-512 ব্যবহার করি, হ্যাঁ, যে এখানে আমার বিট সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। সো আমি যত বিট সংখ্যা আসলে বাড়াবো, আমার এনক্রিপশনের আপনার কি বলবো, স্ট্রেংথ তত বাড়বে। তো এখন কথা হচ্ছে, তাহলে আমি যদি আপনার ইনপুট দিই ডাবলে এবং আমার এই ক্যারেক্টারটা এই জিনিসটা যদি আমার ডাটাবেজে স্টোর হয়, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার এটাই হচ্ছে যে যখন আমি তাহলে লগ ইন করতে যাচ্ছি, আমি যখন ইনপুট দিব, তাহলে আমার সিস্টেম কিভাবে বুঝবে যে আমি ডাবল ইনপুট দিয়েছি? এটা তো একটা কোশ্চেন, তাই না? তাহলে বলেন তো যে আমার সিস্টেম কিভাবে বুঝবে যে আমি ডাবল ইনপুট দিয়েছি, যেহেতু আমার ডাটাবেজে কিন্তু এই যে হ্যাশ ভ্যালু স্টোর করে রাখা। কেউ বলতে পারবেন? এটা তোমরা জ্যাম্প দেয়া নেই, জ্যাম্প দেয়া থাকলে একটা কাজ আমি দেখাতাম। কি কেউ বলতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা আপনার যখন আপনি কোন একটা সিস্টেমে লগ ইন করতে যাবেন, তখন আসলে সে কিভাবে আপনার ওই সিস্টেমটাকে ডিটেক্ট করছে যে আপনি আসলে ডাবল ইনপুট দিয়েছেন? কি আমি বলেন? স্যার আমার তো জানা নেই স্যার। আর কে বলতে পারবেন যে আমি যখন সিস্টেমে আপনার হচ্ছে যে তাহলে আমি লগ ইন করবো, ওকে, তাহলে আমার সিস্টেম কিভাবে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি হচ্ছে যে কি ইনপুট দিয়েছো, তোমার ইউজার নেমটা ইনপুট দিয়েছো? আপনি যখন ফেসবুকে লগ ইন করতে যাচ্ছেন, ফেসবুক তাহলে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ডটাকে হ্যাশ করে স্টোর করে রেখেছে। তাহলে সে কিভাবে বুঝতে পারে যে ওকে এই অমিত সে লগ ইন করতে যাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, ওকে এটাই তার ইউজার নেম পাসওয়ার্ড? তাহলে ফেসবুক কিভাবে ডিটেক্ট করতে পারবে, যেহেতু তার ডাটাবেজে কিন্তু আপনার প্লেন টেক্সটটা নেই, আপনার যে অরিজিনাল ইউজার নেম পাসওয়ার্ড সেটা নেই, হ্যাশ ভ্যালু স্টোর করে রাখা আছে। কারো কোনো আইডিয়া? আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলি যে এখন তাহলে আমি কিভাবে ডিটেক্ট করতে পারবো। তাহলে আমরা এখন নতুন স্ক্রিন শেয়ারে আসি। নতুন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আপনি যখন অ্যাকচুয়ালি কোনো একটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিচ্ছেন, তাহলে আমরা এটা দিলাম যে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো এটা কি কাজ করলো? এটা হচ্ছে একটা হ্যাশ ফাংশনের কাছে তাকে পাঠিয়ে দিলাম। যখন আপনি ইনপুট দিচ্ছেন, হ্যাশ ফাংশন কি কাজ করবে? আমার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে দিবে, এবং এই হ্যাশ ভ্যালুটা কোথায় আছে? আমার ডাটাবেজেও আছে। ডাটাবেজে যখন যাবে, সে কি করবে? এই যে আপনার যে হ্যাশ ভ্যালুটা আপনি পেয়েছেন এবং ডাটাবেজে আপনার যে হ্যাশ ভ্যালুটা স্টোর করে রাখা আছে, সে এই দুইটা হ্যাশ ভ্যালুকে কি করবে? কম্পেয়ার করবে যে এই দুইটা হ্যাশ ভ্যালু সেম কিনা। কারণ আমরা জানি যে আমরা যে কথাটা প্রথমে বলে নিলাম যে যখন কোনো একটা টেক্সটের বা স্ট্রিং এর আমি একটা হ্যাশ ভ্যালু জেনারেট করছি, সেটা আজীবন একই হতে হবে। ওই হ্যাশ ফাংশন যেন ওই টেক্সটের জন্য সেই হ্যাশ ভ্যালু যেন কখনো ডিফারেন্ট তৈরি না হয়। তো তাহলে কিভাবে বুঝবে আমার সিস্টেম? তাহলে যেহেতু এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার হ্যাশ ভ্যালু আপনি যে ইনপুটটা দিচ্ছেন, মনে করেন আপনি এখন ফেসবুকে লগ ইন করবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা ইনপুট দিলেন, সেটা হ্যাশ ভ্যালুতে কনভার্ট হয়ে গেল, সিস্টেম দিয়ে সে ফেসবুকের ডাটাবেজের কাছে গেল, ফেসবুকের ডাটাবেজ বললো ঠিক আছে আমি একটা হ্যাশ ভ্যালু পেয়েছি, সো দেখি এই ইউজার তার যে হ্যাশ ভ্যালু আছে আমার ডাটাবেজে, এই দুইটা হ্যাশ ভ্যালু এখন কম্পেয়ার করে দেখি তারা সেম কিনা। যদি দেখে যে তার ডাটাবেজে স্টোর করা হ্যাশ ভ্যালু এবং আপনি এখন যে ইনপুট দিয়েছেন তার হ্যাশ ভ্যালু, এই দুটো হ্যাশ ভ্যালু ম্যাচ করে যায়, দ্যাট মিন্স আপনি সেম টেক্সট ইনপুট দিয়েছেন। ওকে, তাহলে সে ম্যাচ করাবে যে হ্যাঁ এনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে, ওকে সো লগ ইন করতে দাও। তখন আপনি তার সিস্টেমে লগ ইন করছেন।
এখন কি বুঝতে পেরেছেন? স্যার আপনার কথা কিন্তু মাঝে মাঝে স্যার বেঁধে বেঁধে আসতেছে। বাকিরা কি ঠিক মতো শুনতে পেয়েছেন? স্যার ঠিক মতো শুনতে পেয়েছি তো স্যার। আচ্ছা, তাহলে পলাশ দেখেন আপনার হয়তো ইন্টারনেটে আজকে একটু সমস্যা হতে পারে। মানে বাকিরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, সবাই তো বলছে শোনা যাচ্ছে। পলাশ হয়তো আপনার ইন্টারনেটে একটু প্রবলেম আছে। অন্যদিন তো আমার প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে কি এটা ক্লিয়ার যে আমি যখন ডাটাবেজে কোনো একটা ইউজারনেম পাসওয়ার্ড আসলে স্টোর করা আছে সেটা কিভাবে আমার সিস্টেম থেকে ডিটেক্ট করে? নাকি আরেকবার বলতে হবে? স্যার আরেকবার একটু বলেন স্যার। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, কোন পার্ট নিয়ে আপনাদের কনফিউশনটা একটু আমাকে ক্লিয়ার করে বলেন, তাহলে আমি সেই পার্টটা বুঝিয়ে বলি আরেকবার, যে কোন জিনিসটাতে যে আপনারা বুঝতে পারছেন না। স্যার মানে এই অংশটাই সম্পূর্ণটা বলেন স্যার, মানে এই হ্যাশ ফাংশন থেকে। আচ্ছা, হ্যাশ ফাংশনটা তো বললাম যে আমাদের মনে করেন এটা হচ্ছে আপনার ইউজার নেম ফিল্ড, আপনি এখন ফেসবুকে লগ ইন করবেন, আর এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড ফিল্ড। তো এখানে আপনি কি ইউজার নেম ইনপুট দেন না? জি ওকে, সো আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিলাম, আর মনে করেন যে এটা হচ্ছে আমার ফেসবুকের ডাটাবেস। এখন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড কি ফেসবুকে ডাটাবেস স্টোর করা আছে না? জি আছে কিনা? ওকে, যদি থাকে সেটা তাহলে কিভাবে আছে? হ্যাশ ভ্যালু আকারে আছে? হ্যাশ ফাংশন। হ্যাশ হ্যাঁ ভ্যালু স্যার। আকারে আছে। ওকে, তাহলে হ্যাশ ভ্যালু আকারে যদি থাকে, এবং আমরা কি বললাম যে হ্যাশ ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ে, তার মানে আপনার হ্যাশকে কখনো রিভার্স করা যায় না, হ্যাশকে কখনো ডিক্রিপ্ট করা যায় না, তার কোনো ডিক্রিপশন মেথডই নাই। ওকে, তার মানে যে হ্যাশ ভ্যালুটা তৈরি হবে সেটাকে সারা জীবন ধরেও কোনো ডিক্রিপশন অ্যালগরিদম দ্বারা আপনি কি রিভার্স করে আগের টেক্সটে ফিরে আনতে পারবেন না। ওকে, তাহলে এখন যখন আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড ইনপুট দিবেন, তাহলে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিলেন আপনি তো প্লেন টেক্সট দিয়েছেন। আপনি ইউজার নেমে দিয়েছেন মনে করেন যে আপনার নাম অমিত, আপনার পাসওয়ার্ড মনে করেন 1 2 3 4। আপনি কি ইউজার নেম পাসওয়ার্ড ফিল্ডে এই জিনিসটা লিখেছেন না? আপনি কি কোনো হ্যাশ ভ্যালু লিখেছেন? না না স্যার। এটা না লিখেছেন। তাহলে আমার ফেসবুকের ডাটাবেস কিভাবে বুঝবে যে আপনি অমিতই লিখেছেন আর আপনার পাসওয়ার্ড 1 2 3 4? কারণ আমার তো ডাটাবেস স্টোর করা আছে আপনার হ্যাশ ভ্যালু। ওকে, তাহলে আমাকে হ্যাশ ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। তাহলে আপনি যখন অমিত ইনপুট দিলেন আর এই 1 2 3 4 ইনপুট দিলেন, এই দুটো ইনপুটকে কি করলো, এই ফেসবুকের যে হ্যাশ ফাংশন আছে সেটাকে হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে ফেললো, যে আপনি অমিত ইনপুট দিয়েছেন এটার হ্যাশ ভ্যালু হচ্ছে এত, আপনি পাসওয়ার্ড ইনপুট দিয়েছেন তার হ্যাশ ভ্যালু হচ্ছে এত। তাহলে এখন আমি এই হ্যাশ ভ্যালুকে যদি আমার ডাটাবেসে স্টোর করা হ্যাশ ভ্যালুর সাথে কম্পেয়ার করতে চাই, যদি ম্যাচ করে দ্যাট মিন্স আপনি অমিত লিখেছেন, আদারওয়াইজ আপনি অমিত বাদে অন্য কিছু লিখেছেন। কারণ যেহেতু অমিতের জন্য আজীবন একই ধরনের হ্যাশ ভ্যালু জেনারেট হবে। এখন কি বুঝতে পারলেন? জি স্যার। তার মানে আপনি দেখেন আমরা যেটা বলছি যে হ্যাশ ভ্যালু অর্থাৎ আপনার অমিত নামের জন্য যে হ্যাশ ভ্যালু জেনারেট হবে এটা ওই সিস্টেমে সারা জীবন ধরে আপনার অমিত অমিত লিখলেই ওই হ্যাশ ভ্যালু জেনারেট হবে। ওকে, তার মানে অমিতের জন্য যে হ্যাশ ভ্যালু আছে সেটা অন্য কোনো টেক্সটের জন্য ওইটা হ্যাশ ভ্যালু নেই। তাহলে আপনি যদি ইউজার নেম ফিল্ডে অমিত লিখেন তাহলেই তো যে হ্যাশ ভ্যালুটা জেনারেট হবে তাহলেই তো সেটা আপনার মেইন ডাটাবেজের সাথে ম্যাচ করবে, আদারওয়াইজ কি সেই হ্যাশ ভ্যালু ম্যাচ করবে? এবং যদি হ্যাশ ভ্যালু ম্যাচ না করে দ্যাট মিন্স আপনি আসলে ইউজার নেমের ফিল্ডে অমিত লিখেননি, আপনি ইউজার নেমের ফিল্ডে অন্য কিছু লিখেছেন। তাহলে তখন সে বলবে যে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড আপনি ভুল দিয়েছেন। এখন বোঝা গেল? সে তখন আপনাকে জানাবে যে তোমার ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়েছে, সো আবার নতুন করে ইনপুট দাও। স্যার ইউজার এন্ড পাসওয়ার্ড যদি সেম হয় সেই ক্ষেত্রে কি হ্যাশ ভ্যালুটা সেম হবে? হ্যাঁ, বললাম তো আপনি যেটা ইনপুট দেন না কেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড যা হোক যেটাই হোক না কেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ডে যা লিখবেন আপনার হ্যাশ ভ্যালু সারা জীবন ওই হ্যাশ ভ্যালু সেই নামের জন্য আজীবন সেই হ্যাশই জেনারেট করবে, ডিফারেন্ট কোনো কিছু জেনারেট হবে না। বোঝা গেছে? পাসওয়ার্ড যখন চেঞ্জ করব তখন কি তার ডিফারেন্ট ডিফারেন্ট ওই হ্যাশে যে আপডেট হয়ে যাবে? আপনার কথা স্পষ্ট আসছে না। স্যার আমি যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব তখন হ্যাঁ। কি ওই হ্যাশে আপডেট হয়ে যাবে অটোমেটিক?
হ্যাঁ হ্যাঁ আমার ডাটাবেস হ্যাশটা আপডেট হবে। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করবেন, ওকে, সে তখন কি করবে যে আপনার হচ্ছে যে আপনাকে মনে করেন কোনো একটা ওটিপি দিল, ওটিপি দেওয়ার পর আপনি সেটা ইনপুট দিলেন, মানে আপনাকে ভেরিফাই করলো যে আদৌ আপনি কিনা। দেন আপনি বলবে নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করতে, এবং আপনি যখন নতুন পাসওয়ার্ড জেনারেট করবেন সেটার জন্য আবার একটা হ্যাশ ভ্যালু তৈরি হবে, সেই হ্যাশ ভ্যালুটা আপনার আন্ডারে আবার নতুন করে স্টোর করে রাখা হবে। এখন কিছু সিস্টেম থাকতে পারে যে আপনি যতবার পাসওয়ার্ড চেঞ্জ করেছেন এন্টায়ার লাইফে প্রতিবারই সে স্টোর করে রাখে সবগুলো, ওকে। আবার কিছু হতে পারে যে সে এক্সিস্টিং ভ্যালুটাকে ডিলিট করে দিয়ে আপডেট করে দেয়। যেমন আপনি ধরেন জিমেইলে বা ফেসবুকে অনেক সময় দেখবেন যে আপনি যখন আগের কোনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান আপনাকে কিন্তু বলে যে আপনি প্রিভিয়াস কোন একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাচ্ছেন, বলে না? কখন এটা কেউ ফেস করেছেন? জি স্যার ফেস করি। হ্যাঁ, আপনি কিন্তু বলবে যে আপনি প্রিভিয়াস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাচ্ছেন, তার মানে সে আপনার ডাটাবেজে তার যে আপনি এখন যে পাসওয়ার্ড দিচ্ছেন তার হ্যাশ ভ্যালুটা তার ডাটাবেজে স্টোর করে রাখা আছে। সবাই কি এখন হ্যাশের ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে তাহলে আমরা যে হ্যাশ ভ্যালুটা জেনারেট করলাম, তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি যত সিকিউর সিস্টেম ব্যবহার করছি সব জায়গাতে কিন্তু এরকম করা হয় যে আপনার অ্যাকচুয়ালি যে প্লেন টেক্সট আছে বা আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিচ্ছেন সেটা কখনোই মেইন ডাটাবেজে স্টোর করা হয় না, এবং স্বয়ং অ্যাডমিনিস্ট্রেটরও দেখতে পায় না যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কি, শুধুমাত্র সিস্টেমই জানে, ওকে, যে অ্যাকচুয়ালি সিস্টেমে আপনার হ্যাশ ভ্যালুটা কি আছে। মানে সিস্টেমও জানে না যে আপনার আসলে ইউজার নেম পাসওয়ার্ড কি, কারণ সিস্টেমও সেটাকে এনক্রিপ্টেড করে মানে হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে আপনাকে আসলে স্টোর করে নিচ্ছে। তো এই জন্য সিস্টেমও কখনো আপনাকে সেটাকে ডিক্রিপ্ট করে বলতে পারে না যে এই যে তোমার হ্যাশ ভ্যালুর আন্ডারে এটা তোমার ইউজার নেম, এটা তোমার পাসওয়ার্ড, তোমাকে আমি রিকভার করার অপশন দিয়ে দিলাম, এই যে তুমি নিয়ে নাও, এটা তোমার ইউজার নেম পাসওয়ার্ড। সে কিন্তু এটাও রিটার্ন করতে পারে না। কেন রিটার্ন করতে পারে না? কারণ এই যে হ্যাশ হচ্ছে ওয়ান ওয়ে, হ্যাশকে কখনো আপনার হচ্ছে যে ডিক্রিপ্ট করা যায় না, রিভার্স করা যায় না। দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, মনে হচ্ছে তাহলে সবার কাছে এটা ক্লিয়ার। তাহলে এখন এই যে আমি যে হ্যাশ ভ্যালুটা জেনারেট করলাম এটার মাধ্যমে আমরা কি করতে পারি, অনেক সময় আমরা ডিজিটাল সিগনেচার ব্যবহার করি। যে অ্যাকচুয়ালি মনে করেন আমি এখান থেকে আপনাকে কোনো একটা সিকিউর কোনো ডকুমেন্ট পাঠাতে চাই, ওকে, তো সেই সিকিউর ডকুমেন্টটা যে অ্যাকচুয়ালি আমি পাঠিয়েছি সেটা কিভাবে ভেরিফাই করবেন, ওকে। তো হ্যাশের মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে আপনার ইন্টিগ্রিটি, যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রিটি কি ছিল বলেন তো? আমরা ইন্টিগ্রিটি পড়ে আসছি, ইন্টিগ্রিটির ব্যাপারটা কি ছিল মনে আছে? মিড টার্মে পড়েছেন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। সো ইন্টিগ্রিটি কি ছিল? তরিকুল বলেন তো। স্যার ইন্টিগ্রিটি ছিল হচ্ছে মনে পড়তেছে না, যেহেতু সম্ভব হচ্ছে স্যার আমার পাসওয়ার্ড আমি ছাড়া অন্য কেউ জানবে না, এরকম কিছু নাকি জানি ভুলে গেছি স্যার। মানে জিনিসটা হচ্ছে যে আপনি যে ডাটা রেখেছেন সেটা আসলে যেন চেঞ্জ না হয়ে যায় অটোমেটিক চেঞ্জ হয়ে গেলে তো আপনার ইন্টিগ্রিটি থাকলো, তাই না? তাহলে এখন এই যে আমি যে আপনাকে কোনো একটা, ঠিক আছে মাইক্রোফোনটা মিউট করেন, তাহলে আমি যখন কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা সিকিউর কোনো কিছু আপনার সিস্টেমে পাঠাচ্ছি, এখন আমি তো পাঠাতেই পারি যে কোনো কিছু পাঠানোর পরে, ওকে, এখন মনে করেন যে আমি আপনাকে একটা হ্যাশ ভ্যালু পাঠিয়েছি, আপনার সিস্টেম সেই হ্যাশ ভ্যালুটাকে দেখলো যে আমি কি পাঠিয়েছি। কথা হচ্ছে যে তাহলে আমার ডাটা কি আদৌ কি মাঝপথে কোনোভাবে চেঞ্জ হয়েছে কিনা সেটা হচ্ছে আমার জানা দরকার। যেমন আমি মনে করেন যে একটা সিস্টেমে আমি হচ্ছে যে আমি ইনপুট দিলাম যে হাই, ওকে, এই টেক্সটটা আমি আপনার কাছে পাঠাতে চাই। এখন আপনি কি করলেন যে এইটার হচ্ছে যে হ্যাশ ভ্যালুটা আপনি কি করলেন, জেনারেট করলেন, এবং আপনার সিস্টেম হ্যাশ ভ্যালু জেনারেট করে সে হচ্ছে যে মনে করেন এটা হচ্ছে সেন্ডার পাঠিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে হ্যাশ ভ্যালুটা জেনারেট হয়ে আসলো, এরপর এটা হচ্ছে মনে করেন রিসিভারের এন্ড, তাহলে রিসিভার হ্যাশ ভ্যালুটা রিসিভ করলো, ওকে। এখন তাহলে রিসিভারের কাজ কি? রিসিভারের কাজ হচ্ছে যে এই যে আমার যে হ্যাশ ভ্যালুটা আসছে, ওকে, সেটা তাহলে এখন ম্যাচ করে দেখা, যখন আমি যে ইউজার নেম পাসওয়ার্ডের কথা বলছিলাম, যে রিসিভার চেক করে দেখলো যে আপনি যে হ্যাশ ভ্যালুটা দিয়েছেন সেটা তার ডাটাবেজে সেম হ্যাশ ভ্যালু আছে কিনা, তাহলে আমি জানতে পারছি যে হ্যাঁ এই দুইটা সেম কিনা।
এখন কথা হচ্ছে যে আমি যদি দেখি যে সেম না, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এই হ্যাশ ভ্যালু ডিফারেন্ট হয়ে যায় মানে কি। ধরেন যে আপনি হচ্ছে যে আমার কাছ থেকে 500 টাকা লোন চান, তো আমি আপনাকে 500 টাকা লোন দিব। এখন আমি আপনাকে একটা খামের মধ্যে করে 500 টাকা নিয়ে আমি কাউকে বললাম যে হ্যাঁ অমিত, এই 500 টাকা নিয়ে আপনি হচ্ছে যে মনে করেন যে শিহাবকে দেন, এবং আমি মনে করেন আপনার যেটা করেছি যে খামটা আমি আপনার আঠা মেরেও দেইনি, এমনি জাস্ট খামের একটা সাদা খামের মধ্যে 500 টাকার একটা নোট নিয়ে আমি অমিতের হাতে তুলে দিলাম, অমিতকে বললাম অমিত আপনি এটা গিয়ে শিহাবকে দেন। এখন মাঝপথে এই যে অমিত 500 টাকার নোটটা বের করে নিয়ে যে সে 5 টাকার নোট দিয়ে দেয়নি, তার কোনো প্রুফ আছে? শিহাব যখন এটা পাবে, শিহাব কি বলতে পারবে যে আদৌ অমিত চেঞ্জ করেছে নাকি আমি 5 টাকার নোট দিয়েছি? শিহাবের পক্ষে ডিটেক্ট করা সম্ভব? না স্যার। কোনোভাবেই কিন্তু ডিটেক্ট করা সম্ভব না। তাহলে এখন মনে করেন যে আচ্ছা আমি এখন লক করেও দেইনি, আমি হচ্ছে সরি, আমি এখন লক করে দিয়েছি, আগের বার তো লক করে দেইনি, এবার লক করে দিয়েছি। মনে করেন আমি একটা সাদা খামের মধ্যে আমার আঠা মেরে দিয়ে দিয়েছি। এখন অমিত মনে করেন যে কি করলো, 500 টাকা সেই খামটা নিজের পকেটে রেখে আর একটা নতুন সাদা খাম কিনলো, কিনে তার মধ্যে একটা 5 টাকার নোট নিল, সেটাকেও আঠা মারলো, আঠা মেরে উপরে আমার মতো করে ঠিক সেম ভাবে নাম ধাম লিখলো, লিখে পাঠিয়ে দিল শিহাবের কাছে। শিহাবের পক্ষে ডিটেক্ট করা সম্ভব যে এই খাম আমি দিয়েছি না অমিত দিয়েছে? না স্যার, সম্ভব না। সম্ভব না কিন্তু। তার মানে আমি কিন্তু দেখেন যে আমার ডাটা কিন্তু সিকিউর হয়ে আছে, অর্থাৎ মনে করেন যে আমি এই যে এনক্রিপ্ট করে দিয়েছি, আমি যে খামটাকে লক করে দিয়েছি, খামের ভেতরে কি আছে সেটা পরের ব্যাপার, খামটাকে যে আমি লক করে দিয়েছি, ওকে। তার মানে আপনি যদি আমার কখনো ইউজার নেম, আমার যে প্রাইভেট কি বা পাবলিক কি নিয়ে আমরা কথা বলতাম, তাই না, যে আমরা কোন একটা ডাটাকে লক করার জন্য প্রাইভেট কি ব্যবহার করি, আনলক করার জন্য পাবলিক কি ব্যবহার করি। এখন সামহাও মনে করেন অমিত হচ্ছে আমার পাবলিক কি জেনে গিয়েছে, তাহলে আমি যে খামটাতে আঠা মেরে দিয়েছি, তাহলে সে আঠাটা সে খুলতে পারবে না তার কাছে যদি আমার পাবলিক কি থেকে থাকে। মনে করেন শিহাবের কাছে পাবলিক কি আছে, এবং পাবলিক কিটাকে সামহাউ শিহাবের কাছ থেকে অমিত কোনো একভাবে বের করে নিয়েছে চুরি করে, তাহলে এখন আমি যে খামটা পাঠালাম সেই খামটা কি অমিত খুলতে পারবে, আবার শিহাবও খুলতে পারবে, দুজনে খুলতে পারবে না? জি স্যার। পারবে কিনা? তাহলে যদি পারেন, তাহলে আপনি যদি খামের ভিতরে কোনো কিছু চেঞ্জ করে দেন, এখন আপনার শিহাবের কি বোঝার উপায় আছে যে এটা আপনি চেঞ্জ করেছেন নাকি আমি চেঞ্জ করেছি? না স্যার, বোঝার উপায় নেই। বোঝার কিন্তু উপায় নেই। কিন্তু খামের ভিতরে আমি যে জিনিসটা দিয়েছি সেই জিনিসটা যদি হয় আপনার হ্যাশ ভ্যালু, আপনি যদি চেঞ্জ করে দেন সেই হ্যাশ ভ্যালুকে, তাহলে কি শিহাব ডিটেক্ট করতে পারবে? দেখি আপনারা কতটুকু বুঝতে পারলেন। মনে করেন আমি 500 টাকাকে হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে শিহাবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম খামে আঠা মেরে। এখন অমিত খামের সেই আঠাটা খুলে ফেলে 500 টাকার নোটটাকে বের করে এনে 5 টাকার নোটের হ্যাশ ভ্যালু ইনসার্ট করে রেখেছে, এবং সেটাকে আবার আঠা দিয়ে লাগিয়ে শিহাবের কাছে দিয়ে দিয়েছে। এখন শিহাব সে দেখছে আচ্ছা খামে তো আঠা মারাই আছে, দ্যাট মিন্স খাম কেউ খুলে নাই। কিন্তু এখন সে যদি জানতে চাই যে আসলেই খাম কেউ খুলে ভেতরে কিছু চেঞ্জ করেছে কিনা, সে কি ডিটেক্ট করতে পারবে? তার হাতে কোনো অপশন আছে কিনা? কেউ বলতে পারবেন? স্যার, পাবলিক কি জানা না থাকলে তো পারবে না। না না, পাবলিক কি তো আপনি জানেন, আপনি পাবলিক কি জানেন বলে তো আপনি খামটা খুলতে পেরেছেন, কিন্তু তার ভেতরে আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা মনে করেন আপনার কোনো একটা হ্যাশ ভ্যালু, আমি 500 টাকার নোটটাকে হ্যাশ ভ্যালুতে কনভার্ট করেছি, মনে করেন আপনার 500 টাকার নোটটাই হচ্ছে একটা হ্যাশ ভ্যালু, বা 500 টাকার নোটের কথায় বাদ দিই, মনে করেন খামের মধ্যে আমি হচ্ছে যে আমার পাসওয়ার্ডটা আমি শিহাবকে পাঠিয়েছিলাম। এখন সেই পাসওয়ার্ডটা মনে করেন যে হ্যাশ ভ্যালুটা পাঠিয়েছি, আপনি সেই খামটা খুলে চেঞ্জ করে অন্য একটা পাসওয়ার্ড আপনি সেখানে ইনপুট দিয়ে রেখেছেন। এখন সেটা যখন শিহাব পাবে, শিহাবের পক্ষে ডিটেক্ট করা সম্ভব কিনা যে আদৌ এই যে ইন্টিগ্রিটিটা অ্যাকচুয়ালি যে ডাটা আসার কথা ছিল তার কাছে, সেই ডাটাটাই তার কাছে আসছে কিনা, সে বুঝতে পারবে কিনা। স্যার ওকে যদি আগে থেকে বলে না দেওয়া হয় তাহলে তো বোঝার কোনো উপায় নাই স্যার, যে এটা তাহলে কি দেওয়া হয়েছিল, কারণ যেটা আসবে সেটাই তো সে পাবে, তার পক্ষে তো ডিটেক্ট করা সম্ভব না। কেন? আপনার সিস্টেমে তো হ্যাশ ভ্যালু আছে, আপনি যদি আপনাকে যে ডাটাটা পাঠানো হয়েছে সেটাকে যদি আপনি হ্যাশ ভ্যালুতে কনভার্ট করেন,
তাহলে কি আপনি ম্যাচ করতে পারবেন না যে দুইটার হ্যাশ ভ্যালু সেম কিনা? আমি মনে করেন খামের স্যার মধ্যে এখানে লিখলাম, একটা হ্যাশ নাম্বার ক্রিয়েট করতে হবে স্যার। হ্যাঁ সেটাই তো আমরা বলছি, যে তার মানে আমি যদি আমার খামের মধ্যে লিখি যে শিহাব, ওকে, সো আমি ধরেন শিহাবের নামটা খামের মধ্যে লিখে পাঠিয়ে দিলাম। এখন এই শিহাব এটাকে কি আমি হচ্ছে যে আপনার হ্যাশ ভ্যালুতে কনভার্ট করে ফেলেছি না? এটা এটা তো হ্যাশ, একটা হ্যাশ ভ্যালু আসছে তাই না? আসছে কিনা? তাহলে এখন আপনার হচ্ছে যে যদি কেউ অমিত এই খামটা খুলে শিহাবের জায়গায় সে মনে করেন যে হচ্ছে যে এসটাকে মুছে দিল, সে চেঞ্জ করে নতুন একটা ডাটা ইনসার্ট করেছে, তাহলে এই আপনার শিহাবের জন্য যে হ্যাশ ভ্যালু হবে এস বাদে বাকি পার্টের হ্যাশ ভ্যালু কি সেম হবে? না স্যার। তাহলে তো আপনি ডিটেক্ট করতে পারবেন, যে আপনি দেখবেন যে ওকে, তাহলে আপনি এখন যে টেক্সট পেলেন সেই টেক্সটের হ্যাশ ভ্যালু আপনার সিস্টেমে যে হ্যাশ ভ্যালু আছে সেই দুটোর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তার মানে কোনো থার্ড পার্টি আপনার ডাটাকে চেঞ্জ করেছে, আপনার ডাটার ইন্টিগ্রিটি নষ্ট করেছে। তাহলে তো আপনি শিওরলি বলতে পারবেন যে আমার কাছে যে ডাটা আসার কথা ছিল সেই ডাটা আসেনি, মাঝপথে কোনো থার্ড পার্টি বা হ্যাকার আমার ডাটাকে চেঞ্জ করে ফেলেছে। আমার কথাটা কি এখন বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার সেন্ডার যখন জি স্যার। মেসেজ পাঠাবে ওইটার যে হ্যাশ হ্যাঁ ভ্যালুটা ওইটা হ্যাঁ, আমার কাছে কিভাবে থাকবে? আমি ম্যাচ ম্যাচ করার জন্য এটা আমি কিভাবে পাবো? ওইটা আপনার সিস্টেমে তো হ্যাশ ফাংশন আছে, আপনার সিস্টেম হ্যাশ ফাংশন আছে না? তাহলে দুইটা সাইডে তো হ্যাশ ফাংশন আছে। সো হ্যাশ ফাংশন কি করবে, যে আপনি ওই হ্যাশ ফাংশনটার জন্য যে ভ্যালুটা পেয়েছেন, ঠিক আছে, তাহলে সে ম্যাচ করে দেখবে যে আপনার সিস্টেমে ওই হ্যাশ ভ্যালুটা সেম মিলে যাচ্ছে কিনা। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এটার মাধ্যমে হচ্ছে যে আমরা চেঞ্জ চেক করতে পারবো যে আপনার যে আমি যে টেক্সটটা পাঠিয়েছি সেটাতে কোনো প্রকার চেঞ্জ হয়েছে কিনা। এবং এটার জন্য আমরা কিন্তু আরো একটা জিনিস অ্যাপ্লাই করে থাকি, যে সেটা হচ্ছে আপনার ওটাকে কি বলা হয়, যে চেকসাম। চেকসামের নাম শুনেছেন? জি স্যার। চেকসাম কি কাজ করে বলেন তো? আমরা কিন্তু MD5 এ চেকসাম ব্যবহার করি। সো চেকসামের কাজ কি? কারণ মনে আছে? না স্যার মনে মনে, নেই। হ্যাঁ মনে থাকলে বলবেন তো যে মনে নাই, তাই না? চেকসামের কাজটা হচ্ছে এই যে আমি যে টেক্সটটা দিয়েছি দিন শেষে সেখানে আমার যেটা পাঠানোর কথা ছিল সে বিটে কোনো প্রকার চেঞ্জ হয়েছে কিনা, চেকসাম সেটাকে ডিটেক্ট করতে পারে যে আমি যে ডাটা পাঠিয়েছি সেই ডাটা চেঞ্জ হয়ে অন্য কোনো চেকসাম বিটে কনভার্ট হয়ে গিয়েছে কিনা, মাঝপথে কোনো ডাটা চেঞ্জ হয়েছে কিনা সেটা চেকসাম ডিটেক্ট করতে পারে। তার মানে আপনি যদি 15 পাঠান, ওকে, সো 15 এর জন্য আপনি যে ডাটা পাঠাবেন সেটা চেকসাম ডিটেক্ট করে দিবে। ওকে, MD5 এ আমরা চেকসামও পাঠিয়ে থাকি একটা ভ্যালু, যে চেকসামের মাধ্যমে ডিটেক্ট করা যায় যে এই যে হ্যাশ ভ্যালু সেই হ্যাশ ভ্যালুর মধ্যে কোনো বিট চেঞ্জ হয়েছে কিনা। যেটা একজন একটু আগে জিজ্ঞেস করছিলেন যে আমার সিস্টেমে তো সেই প্লেন টেক্সট নাই, তাহলে আমি কিভাবে বুঝবো, তাই না? এখন কি সবার কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, মানে সবাই কি বুঝতে পেরেছেন নাকি শুধুই জি স্যার বলে যাচ্ছেন? না স্যার, কম বেশি বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন তাহলে আসি ডিজিটাল সিগনেচারটা আমি কিভাবে তৈরি করব। ডিজিটাল সিগনেচারটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে আপনার কম্পিউটার, তো এটা হচ্ছে এ কি করলো, যে কোনো একটা প্লেন টেক্সটকে মনে করেন সেন্ড করবে, সে প্লেন টেক্সটটা লিখলো, লিখে সেন্ড করে দিল, এবং সেই এর ইউজ এন্ডে কি আছে, একটা হ্যাশ ফাংশন আছে। তাহলে এটা হচ্ছে আমার হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে গেল আমার প্লেন টেক্সট, ওকে, তাহলে সে একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে দিবে। এবং এই যে হ্যাশ ভ্যালু যে জেনারেট করলাম এটাকে আমি আবার কি করব,
আমার প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করে ফেললাম। এনক্রিপ্ট করলাম হচ্ছে আমার হ্যাশ ভ্যালুকে, ঠিক আছে? এবং এই যে এনক্রিপ্টেড ভ্যালু সাইফার টেক্সট যেটাকে আমরা বলে থাকি, এই সাইফার টেক্সট এখন আপনার এন্ডে আপনি রিসিভ করেছেন। ওকে, সো এটা হচ্ছে বি এখন রিসিভ করে ফেলেছে। বি রিসিভ করার পরে কাজ হচ্ছে যে বি এর কাছে তাহলে যেহেতু আমার কি করা আপনার এনক্রিপ্ট করে রাখা এই হ্যাশ ভ্যালুকে সেটা হচ্ছে আমার প্রাইভেট কি দিয়ে, তাহলে বি এর কাছে নিশ্চয়ই পাবলিক কি আছে। তাহলে বি কি করবে, এই যে আমার যে সাইফার টেক্সট সেই সাইফার টেক্সটটাকে সে কি করবে আপনার ডিক্রিপ্ট করবে। কোন ভ্যালুটা দ্বারা, সেটা হচ্ছে আমার পাবলিক কি দ্বারা। পাবলিক কি দ্বারা আমি আমার সাইফার টেক্সটটাকে ডিক্রিপ্ট করব। ডিক্রিপ্ট করলে কি পাবো বলেন তো? হ্যাশ ভ্যালু পাবো, রাইট। তাহলে এখান থেকে আমি হ্যাশ ভ্যালুটা পাবো এবং আপনি তখন চেক করে দেখবেন আপনার এই হ্যাশ ভ্যালু এবং আপনার সিস্টেমে যদি কোনো হ্যাশ ভ্যালু থেকে থাকে তাহলে সেটা ম্যাচ করে কিনা। তাহলে আপনি তখন বলবেন হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেম ভ্যালু। তাহলে আমি হয়তো আপনাকে বললাম ঠিক আছে একে তাহলে লগ ইন করতে দাও। আর হচ্ছে যে আমার হ্যাশ ভ্যালুতে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা তো আমি বাই ডিফল্ট অনেক সিস্টেমে যদি আমার আগে থেকে লোডেড হয়ে থাকে তাহলে তো আমি বুঝতে পারবো। আর যদি আমার সেই সিস্টেমে ওই ডাটা না থাকে তাহলে তখন আমরা চেকসাম ব্যবহার করি যে আমার এটার চেকসামটা ঠিক আছে কিনা। ওকে, যদি এটা চেকসাম ঠিক থাকে তার মানে আমার অরিজিনালি ডাটাটা আসছে। যদি চেকসাম ভ্যালু রিটার্ন এরর দেখায় দ্যাট মিন্স আমাকে বুঝতে হবে যে আমার এই ভেতরের ডাটাটাকে কেউ মডিফাই করেছে, আমার ভেতরের ডাটার ইন্টিগ্রিটি নষ্ট হয়েছে। তাহলে এই যে আমি আমার যে হ্যাশ ভ্যালুকে কি করলাম এনক্রিপ্ট করে দিলাম, এরপর আমার এনক্রিপ্টেড সাইফার টেক্সটটা আমার ওভার দ্য ইন্টারনেট পাস হয়ে গেল, এরপর আমার সিস্টেম রিসিভারের প্রান্তে সেই সাইফার টেক্সটটা আমি আমার পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট করলাম, ডিক্রিপ্ট করে হ্যাশ ভ্যালুটাকে আবার রিকভার করে নিয়ে আসলাম। ওকে, এই যে আমার যে এই ভ্যালুটা জেনারেট হলো সাইফার টেক্সট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিজিটাল সিগনেচার। ওকে, তার মানে ডিজিটাল সিগনেচার হচ্ছে আপনার, হ্যাঁ বলেন। হ্যাশ ভ্যালুটা তো ডিক্রিপ্ট করা যায় না, না হ্যাশ ভ্যালুকে এই ক্ষেত্রে হ্যাশ ভ্যালুটাকে আবার এনক্রিপ্ট করে পাঠানোর না হ্যাশ ভ্যালুকে তো আমরা ডিক্রিপ্ট করিনি, আমরা তো আপনার হ্যাশ ভ্যালুকে এনক্রিপ্ট করেছি। হ্যাশ ভ্যালুকে তো আমি এনক্রিপ্ট করতেই পারি কিনা আমিনুল? হ্যাশ ভ্যালুকে কি আমরা এনক্রিপ্ট করতে পারি? জি স্যার। স্যার হ্যাশ ভ্যালুটা যেহেতু ডিক্রিপ্ট করা যায় না তাহলে আমি ওইটাকে এনক্রিপ্ট করে পাঠালাম কেন? এটা হচ্ছে যে আমি সেটা তাহলে তো ডিক্রিপ্ট করতে পারবে না। না এখন আপনি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করলে তো ভাঙা যেতেও পারে, তাই না? আপনি চাচ্ছেন যে আরো এক লেয়ার সিকিউরিটি বাড়িয়ে দিতে, আপনার হ্যাশ ভ্যালু কি আছে সেটাও আপনি জানাতে চান না। এখন মনে করেন আপনার হ্যাশ ভ্যালুটা যদি আমি জানি, মনে করেন যে আমি জানি যে এর জন্য হ্যাশ ভ্যালু সারা জীবন ধরে 1 2 3 তৈরি হয়, তাহলে আমি যদি আমার সিস্টেমে আজীবন ধরে ট্রাই করতে থাকি একটা সময় গিয়ে আমি আপনার হ্যাশকে ব্রেক করতে পারবো না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আমিনুল? তাহলে যেহেতু আমার একটা হ্যাশের জন্য সবসময় সেম ভ্যালু জেনারেট হয়, তাহলে আমি যদি পুরো শুধু হ্যাশ ভ্যালুটাই আপনাকে পাঠাই তার মানে আমার একটা উইকনেস আসলে থেকে যায়। তাহলে আমি চাচ্ছি সেই হ্যাশ ভ্যালুটাকে এবার আরো এনক্রিপ্টেড করে ফেলতে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ডিজিটাল সিগনেচার। দ্যাট মিন্স এখন আপনি আপনার পাবলিক কি প্রাইভেট কি দ্বারা, হ্যাশ তো অ্যাকচুয়ালি কোনো আপনার এনক্রিপশন অ্যালগরিদম না, হ্যাশ জাস্ট একটা ফাংশন আপনার টেক্সটটাকে কনভার্ট করে অন্য টেক্সটে কনভার্ট করে দিচ্ছে, এবং এই জন্য কিন্তু হ্যাশ কোনো এনক্রিপশন মেথড অ্যাপ্লাই করছে না, সেখানে তার কোনো ডিক্রিপশন কোনো টেকনোলজি নাই। কিন্তু আপনি যখন কোনো একটা এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করছেন তার মানে সেখানে অবশ্যই ডিক্রিপশন অ্যালগরিদম আছে, সেটাকে রিভার্স করা যায়, কিন্তু হ্যাশকে কিন্তু রিভার্স করা যায় না। ওকে, তার মানে হ্যাশ তো ওয়ান ওয়ে ফাংশন, তার মানে হ্যাশ কিন্তু কোনো এনক্রিপশন অ্যালগরিদম না, হ্যাশ হচ্ছে একটা ফাংশন যে আপনার কোনো একটা টেক্সটটাকে অন্য কোনো একটা টেক্সটে কনভার্ট করে দিচ্ছে, কিন্তু আপনি সেখান থেকে আর আগের টেক্সটে ফিরে আসতে পারছেন না। তাহলে কি সেটা আপনার এনক্রিপশন অ্যালগরিদম হলো না? ওকে, সো এই জন্য আমরা কি করছি যে আমার হ্যাশ ভ্যালুটাকেও আমি আরেকটা লেয়ার সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি, যে সেটাকে আমি এনক্রিপ্ট করে ফেললাম। এনক্রিপ্ট করে আমার এক কাছে থাকা যে প্রাইভেট কি আছে আমার সেই নিজস্ব অ্যালগরিদম দ্বারা আমি এবার হচ্ছে যে এটাকে ফিক্সড করে ফেললাম। তাহলে এখন আমার সেই নিজস্ব অ্যালগরিদমের প্রাইভেট কি দ্বারা আমি লক করে দিলাম, তাহলে নতুন একটা সাইফার টেক্সট তৈরি হলো। সাইফার টেক্সট এখন আমার রিসিভার এন্ডে রিসিভ করবে, রিসিভারকে কি করতে হবে তার কাছে থাকা পাবলিক কি দ্বারা আনলক করতে হবে, আনলক করলে সে আমার হ্যাশ ভ্যালুটাকে এখন দেখতে পারবে। সো এই যে পুরো প্রসিডিউরটা আমরা করলাম সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিজিটাল সিগনেচার। দ্যাট মিন্স এখন
এইখানে হচ্ছে আপনার যে কেন এটাকে আমরা সিগনেচার বলছি, কারণ এখন যে অ্যাকচুয়ালি এই যে আপনার কি দ্বারা লক করেছিলাম এবং আপনার কি দ্বারা আনলক করেছি, দ্যাট মিনস এটা যে অ্যাকচুয়ালি আপনার সিগনেচার বা আপনার কাছ থেকে আসছে তার একটা প্রুফ আমি পেয়ে গেলাম। আমিনুল, আপনি কি এখন বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাশ ভ্যালু তো আমার যে কারো কাছ থেকে আসতে পারে। এখন অ্যাকচুয়ালি এটা যে আপনার কাছ থেকে আসলো, আপনি যে অ্যাকচুয়াল সেন্ডার, ডাটাটা যে আমি আপনার কাছ থেকে চেয়েছি, তার তো একটা প্রুফ দরকার আছে না? জি স্যার। তাহলে এই ডিজিটাল সিগনেচারের মাধ্যমে আমরা কিছু সার্টিফিকেট সেন্ড করে থাকি। যেমন দেখেন, এই যে আমি আপনার যদি একটু আগে দেখাচ্ছিলাম, আমি যদি উইন্ডোজ স্ক্রিনটা শেয়ার করি। স্যার এই হ্যাঁ প্রসিডিউরে আমরা যখন লগ ইন করবো মানে হ্যাঁ কিছু পাসওয়ার্ড আমরা দিয়ে লগ ইন করবো, সেক্ষেত্রে স্যার কিভাবে এটা মিলাবে আর কি? কোনটা মানে মিলাবে? আমার হ্যাশ ভ্যালুর সাথে আমার এটা কিভাবে মিলাবে? মানে হ্যাশ ফাংশনের সাথে আমার দিয়ে পাসওয়ার্ড যে আমি দিব ওইটা আপনার হ্যাশ ফাংশনে কনভার্ট করার পরে ওনারা মিলাবে কিভাবে? হ্যাঁ, তার সিস্টেমে তো আপনার হ্যাশ ফাংশন আছে। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি তো ইউজারনেম পাসওয়ার্ড দিয়েছেন, তাহলে আপনার সেই আচ্ছা, ইউজারনেম এটা পাসওয়ার্ড তো তো তার এনক্রিপ্টেড ডাটাবেজে অলরেডি অবস্থায় স্টোর। থাকবে। এটা তো স্যার এই যে এনক্রিপ্টেড অবস্থায় থাকবে আর কি, তখন আমি কিভাবে এনক্রিপ্টেড, মিলাবো? হ্যাঁ, তাহলে আপনি যে প্রোটোকল ব্যবহার করছেন, এই যে এটা এসএসএল প্রোটোকল ব্যবহার করছে, তাহলে তার প্রোটোকলে সেম আছে যে আমার এনক্রিপশন এবং ডিক্রিপশন এই দুইটা সিস্টেমেই এই একই অ্যালগরিদম ব্যবহার করে হবে, এবং কি অ্যালগরিদম ব্যবহার করবে সেই প্রোটোকল জানে, সেই প্রোটোকলে ডিফাইন করে দেয়া আছে। আচ্ছা, তাহলে তো স্যার আগে হচ্ছে যে আমার ডিজিটাল সিগন্যালটা আগে ইউজ করতে হবে, তারপরে হচ্ছে মানে ওইটা হবে আর কি, হ্যাঁ মানে তারপরে হ্যাশ ফাংশনে কাজ করবে। হ্যাঁ, মেইনলি তো আপনি যখন কারোর সাথে আপনি কমিউনিকেট করতে যাচ্ছেন, তা আপনার তো একটা নিজস্ব পাবলিক কি আছে এবং প্রাইভেট কি আছে, এবং আপনার সার্ভারের একটা পাবলিক কি প্রাইভেট কি আছে। তারা কিভাবে নিজেদের মাঝে কমিউনিকেশন করবে, তারা প্রথমে তো একটা আপনার যে হ্যান্ডশেকিং অ্যালগরিদম বলেছেন কিনা, যে তার আগে নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করবে সেটা তারা ফিক্সড করে নেয়। যে আমি এবং সার্ভার, আমি হচ্ছে যে ইউজার, ওকে, বা আমি সেন্ডার, ওকে, তুমি হচ্ছে সার্ভার, তাহলে তোমার সাথে আমার কমিউনিকেশনটা কিভাবে হবে, আমার পাবলিক কি কি হবে, আমার প্রাইভেট কি কি হবে, সেটা অটোমেটিক ব্রাউজার সেট করে নেয়। এরপরে আপনি যে টেক্সট গুলো পাঠাবেন সেটা ব্রাউজার কি করবে, এনক্রিপ্টেড করে পাঠিয়ে দিবে, সার্ভার তার কাছে যে ডিক্রিপশন টুল আছে সেটা তার সাথে ডিক্রিপ্ট করে নেবে। তো এই যে দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি আমার বলছে যে আপনার কানেকশন ইজ সিকিউর, ওকে, এবং কানেকশন ইজ সিকিউর বলছে সার্টিফিকেট ইজ ভ্যালিড। তাহলে এই যে এখানে কিন্তু সার্টিফিকেটের আদান প্রদান হয়, যে আমার এটা যে অ্যাকচুয়ালি ভেরিফাইড, ওকে, তাহলে সেটা সার্টিফিকেট কে দিয়েছে, সেই সার্টিফিকেটে আপনার ডিজিটাল সিগনেচার আছে, সেই সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচারটা হচ্ছে যে কোন অথরিটি এটাকে সিগনেচার করেছে। হ্যাঁ, যে এই যে আমার meet.google.com এটা যে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট যে অ্যাকচুয়ালি সিকিউরিটিটা মেইনটেইন করছে, এই সার্টিফিকেট কোন অথরিটির কাছ থেকে আসছে, ওকে, সেই অথরিটির কাছে তারা তখন যায়, গিয়ে দেখে ওকে এই যে এখানে যে সিগনেচারটা আছে ডিজিটাল সিগনেচার, সেটা অ্যাকচুয়ালি এই সার্টিফিকেট অথরিটির কিনা। হ্যাঁ, তারপরে কিন্তু এনশিওর করার পরে এই ব্রাউজার কিন্তু আমাকে meet.google.com এ যেতে দিয়েছে, এবং সে এখন বলছে যে সার্টিফিকেট ইজ ভ্যালিড। দ্যাট মিনস এই meet.google.com এর জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয়েছে সেটা ভ্যালিড, এবং সেটা একটা ভ্যালিড সার্টিফিকেট অথরিটি আমাকে দিয়েছে, যেটাকে আমরা সিএ বলে থাকি। বুঝতে পেরেছেন? স্যার আমরা ব্রাউজারে যখন কোনো কিছু সার্চ দেই তখন হ্যাঁ তার ব্যাক এন্ডে এই কাজগুলো হয়ে থাকে। হ্যাঁ, ব্যাক এন্ডে এই কাজগুলো হয়ে থাকে। আপনি যখন মনে করেন facebook.com লিখছেন, google.com লিখছেন, ওকে, কোনো কিছু সার্চ দিচ্ছেন, যেটাই করেন না কেন, সে যে সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছে সেই সার্ভারের সাথে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ব্রাউজারের একটা কানেকশন তৈরি হয়ে যাবে, যে সে তার সাথে কিভাবে কমিউনিকেট করবে। ওকে, সেখানে কি কোনো প্রকার এনক্রিপশন টুল ব্যবহার করা হবে নাকি হবে না, সেই সাইট কি এনক্রিপশন ব্যবহার করে নাকি করে না, যদি করে থাকে তাহলে ব্রাউজার তাকে একটা কি দিবে, ওকে, ব্রাউজার তার মতো করে, যদি পাবলিক এমন হয় কখনো সিস্টেমে হয়তো শুধু পাবলিক কি জেনারেট করা হয়, অথবা আপনার যেমন আমরা দেখেছি যে আপনার অ্যাসিমেট্রিক অ্যালগরিদম যেখানে দুইটা কি জেনারেট করা হয় বা সিমেট্রিক ব্যবহার করা হয়, সেটা ডিপেন্ড করবে তাদের মধ্যে কি প্রোটোকল ব্যবহার করা আছে। ওকে, যদি আপনি তাদের প্রোটোকল ব্যবহার করেন, সেই প্রোটোকলে ডিফাইন করে নিবে যে তারা কিভাবে এনক্রিপ্ট করবে ডিক্রিপ্ট করবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি তাদের প্রোটোকল ব্যবহার করব না, আমি আমার মতো করে হচ্ছে যে কোনো অ্যালগরিদমের মাধ্যমে এনক্রিপ্ট করে পাঠাবো, তাহলে কিন্তু আবার সার্ভারকে জানাতে হবে যে সার্ভার, আমি কিন্তু এই অ্যালগরিদম ব্যবহার করছি এইভাবে, তোমার সার্ভারে কিন্তু আবার সেই সিস্টেমটা ইনস্টল থাকতে হবে, নাহলে সে কিন্তু ডিক্রিপ্ট করতে পারবে না। বুঝতে পেরেছেন এখন?
সো আপনারা একটা কাজ করতে পারেন যে ইউটিউবে সার্চ দিন যে একটা ব্রাউজার যখন কোন একটা সার্ভারের সাথে কমিউনিকেট করে, ওকে, তাদের মাঝে আসলে কি কি জিনিস হয়। দেখবেন যে ইউটিউবে এরকম অসংখ্য টিউটোরিয়াল আছে, আপনার একটু ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে তো আমি আসলে ছবি এঁকে বা ওইভাবে আপনাদের ভিজুয়ালি দেখাতে পারছি না, তো এই জন্য জিনিসটা আরো বুঝতে আপনাদের সাথে একটু অসুবিধা হচ্ছে, শুধু কথা শুনছেন। আপনারা যদি ইউটিউবে এরকম দেখেন, দেখবেন যে এরকম অসংখ্য হয়তো আপনারা ভিডিও পাবেন যেখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে যে এই যে আমি যখন কোন একটা সিস্টেমের সার্ভার এন্ড থেকে ইউজার এন্ডে বা ক্লায়েন্ট থেকে আমি সার্ভারের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি, আসলে ব্যাকগ্রাউন্ডে কি কি ঘটে, কিভাবে সার্টিফিকেট অথরিটিকে ভ্যালিড করা হয়, কিভাবে ডিজিটাল সিগনেচারটা চেক করে দেখা হয় যে এই এখানকার যে সার্টিফিকেটটা আসছে সেটা আসলে কে দিয়েছে, পুরো ডিটেইলসটা আপনারা একটু বুঝতে পারবেন আশা করি। তো আজকের টপিকটা কি আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাশ কিভাবে কাজ করছে, কেন ডিজিটাল সিগনেচার প্রয়োজন? আচ্ছা, এরপরে মনে করেন এই যে আমরা যখন আপনার এটা আপনাদেরকে আগে দেখানো হয়েছে কিনা, যে এই যে আমরা যখন ফেসবুকে লগ ইন করি, হ্যাঁ, ফেসবুকে তো ধরেন যে আমার প্রায় আমার প্রায় কত এখন মনে হয় আপনার 3 বিলিয়ন, প্রায় 300 বিলিয়ন, তার 300 বিলিয়ন বলছে 3 বিলিয়ন মানে 300 কোটি আপনার ইউজার হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ফেসবুকে অ্যাক্টিভ। তো এই যে 300 কোটি ইউজার যে আমার কন্টিনিউয়াসলি ফেসবুকে অ্যাক্টিভ, তারা কিভাবে ডাটা আদান প্রদান করে বা কিভাবে ফেসবুক তার ডাটাটা সার্চ করে দেখে, এগুলোকে আগে বলা হয়েছে কখনো? না স্যার। আপনারা কি জানেন যে এই যে আপনি যখন ফেসবুকে বা জিমেইলে বলেন, অ্যামাজনে বলেন, বিশাল বড় বড় সাইট গুলোতে যখন আপনি লগ ইন করতে যাচ্ছেন, তো আপনি দেখবেন যে ইউজারনেম পাসওয়ার্ড দিলেন, সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট মানে খুব মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনি লগ ইন করে ফেলছেন। এই যে 300 কোটির যে ডাটাবেস, মনে করেন যে আপনার 300 কোটি গ্রাহক যে ফেসবুক তার ডাটাবেস স্টোর করে রেখেছে, সেখান থেকে আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা খুঁজে বের করে আনতে তার কয়েক মাইক্রো সেকেন্ডের সময় লাগছে না। কিভাবে সেই কাজটা করছে? আপনি হলে কিভাবে সার্চ করে দেখতেন বলেন? যখন আমি কোনো একটা ইউজারনেম পাসওয়ার্ড দিচ্ছি, আপনার সিস্টেমে আপনি কিভাবে ম্যাচ করাচ্ছেন? আপনারা তো অনেকে অনেক কিছু বানিয়েছেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছেন, তারপরে বুক ম্যানেজমেন্ট সিস্টেম বা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছেন। আপনাদের সিস্টেমে আপনারা যখন কোনো একটা ইউজার লগ ইন করতে যাই, ইউজার নেম পাসওয়ার্ডকে কিভাবে খুঁজে বের করে আনেন বলেন তো? যে আমি যে ইউজার লগ ইন করবো, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে যে ঠিক আছে কিনা, কারণ আপনার ডাটাবেসে তো অনেক ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, কিভাবে আপনারা খুঁজে বের করে আনেন? কি শাহাদাত বলতে পারবেন? শাহাদাত হারিয়ে গিয়েছেন নির্ঘাত। স্যার আমার মনে হয় আমরা যখন কোন ইউজার বা পাসওয়ার্ড দেই, যখন একটা হ্যাঁ, অ্যাকাউন্ট খুলি, তখন তো হ্যাঁ। এটা ডাটাবেসে সেভ হয়ে যায়। এখন সেকেন্ড বার যখন আমরা লগ ইন করবো, তখন হচ্ছে যদি ওটা ম্যাচ করে তাহলেই শুধুমাত্র তাকে অ্যাক্সেস দেওয়া হয়, ম্যাচ না ম্যাচ করলে হচ্ছে ম্যাচ তো করতেই হবে, ম্যাচ না করলে আপনি কিভাবে লগ ইন করবেন? কিন্তু কথা হচ্ছে যে এই যে 300 কোটি গ্রাহক, এর মধ্যে আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা খুঁজে বের করে আনা, আপনি বুঝতেছেন যে সার্চ কত মানে কস্ট বেশি নাই, কত কস্টলি একটা অপারেশন। তাহলে এই যে 300 কোটির মধ্যে আপনার ডাটাটা যে ফেসবুক খুঁজে বের করে আনবে, এখন যদি এমন হয় যে ফেসবুকের ডাটাবেজে আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা একদম লাস্ট ইন্ডেক্সে আছে, 300 কোটিতম ইন্ডেক্সে আছে, তাহলে 300 কোটিতম ইন্ডেক্স ইউজারনেম পাসওয়ার্ড থাকে, এখন আপনি কিভাবে সেটাকে খুঁজে বের করে আনবেন? আপনি কি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করবেন? স্যার ওরকম কোনো অ্যালগরিদম আছে অবশ্যই, কারণ শর্টকাটে হয়তো বের করা যায়। তাহলে কি সেই অ্যালগরিদম বলেন, আপনারা পড়েছেন কিনা বা আপনারা জানেন কিনা, বা কি অ্যাপ্লাই করা যেতে পারে সেটা একটু বলেন।
কি কি সার্চিং অ্যালগরিদম পড়েছেন সেটা আগে বলেন, যে কোন একটা ডাটা সার্চ করার জন্য কি কি সার্চিং অ্যালগরিদম এখন পর্যন্ত পড়ে 4 বছরে পড়েছেন? মনে আছে নাম? স্যার এসএস অ্যালগরিদম, কি কোনটা? শর্ট ফাস্ট, বুঝিনি, আরেকবার বলেন। শর্ট ফাস্ট অ্যালগরিদম। এইরকম অ্যালগরিদমটাও মানে আমি আগে শুনিনি, মানে এটা কোন সাবজেক্টে পড়েছেন? স্যার মনে নাই স্যার, শুধু এইটুকু মনে আসছে এসএস অ্যালগরিদম বা শর্ট ফাস্ট অ্যালগরিদম। স্যার বাইনারি করছিলাম আর লিনিয়ার করছিলাম, আমরা দুইটাই তো করছিলাম, তো মনে হয় মনে নেই। বাইনারি করেছিলেন আর লিনিয়ার সার্চ করেছেন, আর কোনো সার্চিং অ্যালগরিদম পড়েননি? বিএফএস পড়েননি? স্যার বিএফএস ডিএফএস করছিলাম, হ্যাঁ। তো এগুলো কি সার্চিং অ্যালগরিদম না? এগুলোর মধ্যে কি সার্চ করা যায় না? আচ্ছা, তো অনেক এখন আগে পড়ছিলাম। লিনিয়ার সার্চ পড়েছেন, লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে একটু বলেন তো, যে লিনিয়ার সার্চ কিভাবে ডাটাকে আপনার কাছে এনে দেয়? স্যার এই মুহূর্তে মনে নাই স্যার এটা। এই আপনাদের কি মনে আছে বলেন তো? লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে তাহলে? লিনিয়ার সার্চ হচ্ছে যে মনে করেন আমার এরকম একটা অ্যারে আছে, সিকোয়েন্সিয়ালি কাজ করে। সিরিয়ালি মানে সিকোয়েন্সিয়ালি কাজ করে। তার মানে মনে করেন যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা জি, এটা এইচ। সো আমি যদি এখন বলি যে আমাকে এই আমার অ্যারেতে বা আমার ডাটাবেসে এইচ আছে কিনা খুঁজে বের করে দেন, তাহলে লিনিয়ার সার্চ কি করবে? সে সিকোয়েন্সিয়ালে যাবে, একটা একটা করে। এক ইন্ডেক্সে আসবে, তারপরে 1 নাম্বার ইন্ডেক্সে আসবে, 2 নাম্বার ইন্ডেক্সে আসবে, তারপরে 3 নাম্বার ইন্ডেক্সে আসবে, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। ওকে, তাহলে এরকম সে 7 বার কম্পেয়ার করবে, তারপরে বলবে যে হ্যাঁ এই যে এইচ হচ্ছে যে আছে, ডাটাবেসে আছে। এখন তাহলে আমরা যেটা বলছিলাম যে ফেসবুকের তাহলে 300 কোটি গ্রাহক, এখন 300 কোটি গ্রাহকের, তার মানে আমার এরকম যদি আমি ইন্ডেক্সিং থাকে 0 থেকে আপনার 300 কোটিতম ইন্ডেক্স, তাহলে 300 কোটিতম ইন্ডেক্সে যদি আপনার ডাটা থাকে, আপনি বুঝতেছেন যে ফেসবুকের একটা একটা করে কম্পেয়ার করতে করতে কত সময় লাগবে? তার মানে তাকে 300 কোটি বার কম্পেয়ার করতে হবে কিনা? জি স্যার, যদি লিনিয়ার করি তাহলে তো স্যার সিকোয়েন্সিয়ালি ও বুঝতে বুঝতে যদি পিছন থাকে তাহলে তো সময় লাগবে স্যার। হ্যাঁ, তাহলে তার 300 কোটি নাম্বারে থাকলে তো স্যার 300 কোটি নাম্বারে থাকলে এটা হচ্ছে তার ওয়ার্স্ট কেস সিনারিও। দ্যাট মিন্স এইখানে তার ডাটা কিন্তু খুঁজে বের করে আনতে সবচেয়ে বেশি সময় লাগবে, কারণ তাকে একদম লাস্ট মেমোরি পর্যন্ত গিয়ে চেক করতে হচ্ছে। তো এখন তাহলে দেখেন আমরা যেটা বলছিলাম যে আমি যখন তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিই ফেসবুকে, ফেসবুক কিন্তু খুব কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে আমাকে লগ ইন করার পারমিশন দিয়ে দেয়, বা বলে যে তোমার ইউজার নেম পাসওয়ার্ড ভুল। যদি দেখবেন যে ভুল হয়, একদম মানে এত তাড়াতাড়ি আপনার রেসপন্সটা চলে আসে। ওকে, এত তাড়াতাড়ি তাহলে আপনাকে কিভাবে রেসপন্সটা দিচ্ছে, সে কিভাবে আপনার সেই ডাটাবেস থেকে আপনার ডাটাগুলোকে বের করে এনে দিচ্ছে। তো এখন আমরা তাহলে আপনি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করলে আপনার অনেক বেশি সময় লাগছে। এখন বলেন তো আমার যদি এরকম 300 কোটি, আমার 300টা ইন্ডেক্স থাকে, 300 কোটি না 300টা ইন্ডেক্স, তারপরে সেখানে যদি আমি আপনার বাইনারি সার্চ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার কতবার সার্চ করা লাগতে পারে? আমার লিনিয়ার সার্চে কতবার সার্চ করা লাগতে পারে কোন একটা ডাটা খুঁজে পাওয়ার জন্য, যদি সেটাতে 300টা ইন্ডেক্স থাকে? সবচেয়ে বাজে অবস্থায় গেলে কতবার খোঁজা লাগতে পারে আপনার? স্যার 300 বারই লাগবে, 0 থেকে 300 300। বারই লাগবে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বাজে সিনারিও, যে আমার ডাটাটা তার মানে একদম আমি আছে কি নেই, তাহলে সে একদম হয় লাস্ট ইন্ডেক্স পর্যন্ত গিয়ে তো আমি বলতে পারবো, তাই না? 300তম ইন্ডেক্স পর্যন্ত গেলেই। ওকে, তার মানে আমার 300 বারই কম্পেয়ার করতে হচ্ছে ম্যাক্সিমাম, যদি আমার সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিও হয়। আর এই 300টা ডাটার উপরে যদি আমি বাইনারি সার্চ অ্যাপ্লাই করি, কতবার কম্পেয়ার করতে হবে? কতবার সার্চ করলে আমি বলে দিতে পারবো যে আপনার ডাটাটা আছে নাকি নেই? 150 বার স্যার। এই কিভাবে 150 বার? বাইনারি মানে বাইনারি মানে কি 2 ভাগে ভাগ করে দিব? স্যার বাইনারি করলে স্যার সময় কম লাগবে স্যার। কতটুকু সময় লাগবে সেটা বলেন।
বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে log 2 of n। দ্যাট মিন্স আমার সময় লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 2 টু দি পাওয়ার 9, সো 9 ইনটু log 2 টু দি পাওয়ার 2, সো স্যার 9 9 লাগে, হ্যাঁ 9। 9 বার। তার মানে ম্যাক্সিমাম 9 বার কম্পেয়ার করলে আমি সার্চ করলে বলে দিতে পারবো যে এই 300টা ডাটার মধ্যে আপনার ডাটা আছে কি নেই। সর্বোচ্চ আমাকে 9 বার সার্চ করতে হবে। তাহলে কোনটা ইফেক্টিভ? আপনি 300 বার সার্চ করবেন নাকি 9 বার সার্চ করবেন? 9 বার স্যার। 9 বার সার্চ করবেন। এখন 9 বারও তো আসলে অনেকবার হয়ে যায়। ফেসবুক বললো যে ভাই আমার এত সময় নেই, আমাকে হচ্ছে যে তুমি একবার সার্চ করতে দিব, আমি তোমাকে ওয়ান টাইম সার্চে বলতে হবে আমার ডাটা আছে কি নেই। তুমি একবারই মাত্র সার্চ করার সুযোগ পাবো আমার পুরো ডাটাবেজে, একবারই সার্চ করে বলবা যে এই ইউজার নেম এই পাসওয়ার্ড আমার ডাটাবেজে আছে কি নেই। সো ফেসবুক কিনে আপনি যখন কিন্তু লগ ইন করতে যান, ফেসবুক কিন্তু আপনাকে ওয়ান টাইম সার্চে আপনাকে জানিয়ে দেয় যে আপনার ডাটা আছে কি নেই। তাকে 9 বার সার্চ করতে হয় না, সে একবার মাত্র সার্চ করে তার পুরো ডাটাবেজে, এবং একবারই সার্চ করে সে বলে দিবে আপনি আদৌ তার সিস্টেমে আছেন নাকি নেই, নাকি আপনি তার সিস্টেমে ভুল পাসওয়ার্ড দিয়েছেন, নাকি ভুল ইউজার নেম দিয়েছেন। সে একবার সার্চ করবে, মাত্র একবার। তো আপনারা এখন তাহলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, খুঁজে বের করবেন যে ফেসবুক কিভাবে বা এই যে জিমেইল বা ইয়াহু বা টুইটার, অ্যামাজন এরা কিভাবে আপনার ওয়ান টাইমে আপনার ডাটাটা সার্চ করে বের করে দিচ্ছে, কি ধরনের টেকনোলজি তারা ব্যবহার করেছে। আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট কয়টা দেয়া হয়েছে অমিত? স্যার অ্যাসাইনমেন্ট তো 2টা করছি স্যার। আচ্ছা একটু দেখে নিই তাহলে। আচ্ছা আপনারা অলরেডি 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। থাক তাহলে অ্যাসাইনমেন্ট 2টাই নিব, অ্যাসাইনমেন্ট আর নিব না। তো নেক্সট দিন তাহলে আপনারা একটু এটা নিয়ে একটু পড়াশোনা করবেন যে আপনাদের ক্লাস টেস্ট কয়টা নিয়েছে? একটা, তাই না? তাহলে জি স্যার। নেক্সট ল্যাবে কিন্তু ক্লাস টেস্ট 2 নিব। আজ পর্যন্ত যা পড়ালাম প্রথম থেকে শুরু করে নেক্সট ল্যাবে আপনার হচ্ছে একটা ক্লাস টেস্ট নিয়ে নিব। স্যার ল্যাবে নেবেন স্যার না থিওরি ক্লাসে নেবেন? ল্যাব ক্লাসে দিয়ে দেন, থিওরি ক্লাস দেরি হয়ে যায় না? থিওরি ক্লাস বেশি দেরি হয়ে যায়। জি স্যার। তার মানে এই বৃহস্পতিবারে আপনাদের একটা ক্লাস টেস্ট নিব, আজকে পর্যন্ত আমরা যা পড়লাম। জি স্যার। আর আপনাদের নেক্সট ল্যাব হচ্ছে কত তারিখে? আজকে হচ্ছে আমাদের কত আজকে তারিখ? 7 তারিখ। তার মানে আমার 11 তারিখে। 11 তারিখ। হ্যাঁ, তাহলে নেক্সট এর পরের ল্যাব হচ্ছে 18 তারিখ। এখন 18 তারিখে কিন্তু আপনাদের ক্লাস তো অফলাইনে হবে, সো আপনাদের কিন্তু ভার্সিটিতে আসতে হবে, অনলাইনে কিন্তু ক্লাস হবে না। জি স্যার। স্যার এটা কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? ম্যানেজ করা বলতে